নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। পচনন্দার পর এবার আনন্দ কুমার। কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী গার্ডেন রিচ কাণ্ডের পর বলেছিলেন তদন্ত যথেষ্ট দ্রুত গতিতে হয়নি, সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শিলিগুড়ি কাণ্ডের যথার্থ সামলাতে পারেননি বলে সরিয়ে দেওয়া হলো আনন্দ কুমারকে, যিনি শিলিগুড়ির পুলিশ কমিশনার। শাসক দল বলছে যে এইটাই রাজধর্ম, যেখানে তদন্তে গাফিলতি, এসপি হতে পারেন, পুলিশ কমিশনার হতে পারেন, যে অভিযুক্ত হন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কর্তব্য পালনে ন্যূনতম গাফিলতি দেখা গেলেই। বিরোধীরা বলছেন না, বিশেষ করে সিপিআইএম দল বলছে যে ঠিক শাসক দলের কথায় উঠছিলেন এবং বসছিলেন না আনন্দ কুমার। শুধু সেখানেই নয়, শিলিগুড়ির সিপিআইএম পার্টি অফিস আগুন ধরানোর চেষ্টা করে যখন সিপিআইএম এর বিরোধীরা, তখন এই পুলিশ কমিশনার নাকি বাধা দেন, শাসক দলের সমর্থকদের ওপর লাঠি চালান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই চাপানুতরের মধ্যে আমরা এটা বিশ্বাস করতে ভালো লাগে যে হ্যাঁ, সত্যি এইটাই রাজধর্ম। কর্তব্য পালন করতে পারেননি শিলিগুড়ি কাণ্ডে, সেই জন্য আনন্দ কুমারকে সরে যেতে হলো। তাহলে আমরা আশা করব যে এরপর যেখানে যেখানে কর্তব্য পালনে গাফিলতি হবে এবং এর আগে যেখানে যেখানে কর্তব্য পালনে গাফিলতি হয়েছে, সেই সব জায়গায় যারা দায়িত্বে ছিলেন তাদের সরে যেতে হবে। যেমন প্রেসিডেন্সি কাণ্ডে যে 3 জন পুলিশকর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঐতিহ্যপূর্ণ বেকার ল্যাব ভেঙে দেওয়া হলো, এটা দেখলেন, তাদের সরে যেতে হবে। সেই পুলিশ অফিসারকে সরে যেতে হবে রেজিস্ট্রারের ফোন যিনি অ্যাটেন্ড করেননি। শুধু এখানেই শেষ নয়, এরপর আপনাদের আমরা দেখাবো যে পুলিশ কর্মীরা উর্দির ওপর ব্যাচ পড়েছিলেন তাদের প্রত্যেককে অন ডিউটি এই কাজ করার জন্য সরে যেতে হবে। পাপ্পু সিংয়ের স্ত্রীকে মহিলা পুলিশ ছাড়াই যে পুলিশ কর্মীরা জেরা করলেন এবং সরাসরি প্রশ্ন করলেন তাদের ছেলে মেয়েদের স্কুলের ভর্তি এবং সেই নিয়ে পাপ্পু সিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রায় আইটির মতো করে জেরা করলেন, এই প্রেসিডেন্সির ভ্যান্ডালিজমের কাণ্ডে তাদেরও সরে যেতে হবে বা শাস্তি পেতে হবে। আমরা আশা করব যে রাজধর্ম যখন পালিত হচ্ছে বলে শাসক দল দাবি করছেন, তখন সব ক্ষেত্রেই সেটা পালিত হবে। আমি আলোচনায় আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, একদিকে আছেন সিপিএম নেতা রবীন দেব, আছেন লেখক সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়, আছেন এসইউসিআই বিধায়ক তরুণ নস্কর, অন্যদিকে আছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, আছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, অধ্যাপক বিমল নন্দ এবং সৈয়দ শাহিদ ইমাম, বিশিষ্ট আইনজীবী। কিন্তু তার আগে যেখান থেকে শুরু করেছিলাম, শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমারকে সরে যেতে হলো। রায়গঞ্জে বেল, মাঝদিয়ায় জেল। রায়গঞ্জে অভিযুক্ত তৃণমূল নেতাদের জামিন আর মাঝদিয়ায় এসএফআই সমর্থকদের জেল হেফাজতের পর কটাক্ষ করে এই স্লোগানই তুলেছিল বিরোধীরা। ফের সেই স্লোগানে পুনরাবৃত্তির সম্ভাবনা ছিল। প্রেসিডেন্সি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ছাত্র পরিষদ নেতারা আত্মসমর্পণের সুযোগ পেয়ে আদালত থেকে জামিন পেয়ে গেলেও শিলিগুড়িতে ধৃত সিপিএম কর্মী সমর্থকদের জেল হেফাজত ফের পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলে দেয়। এমনকি শিলিগুড়িতে সিপিএম তৃণমূলের সংঘর্ষের ঘটনায় 51 জন সিপিএম নেতা কর্মী গ্রেপ্তার হলেও একজনও তৃণমূল সমর্থকে গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের দলতন্ত্রের অভিযোগ ওঠে। 10 তারিখ শিলিগুড়িতে সংঘর্ষের দিনই রাস্তা থেকে সিপিএম এর উদ্দেশ্যে হুঙ্কার দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আমাদের আন্দোলন চলতে থাকবে, এই আন্দোলন আমরা কন্টিনিউ করব, আমরা শান্তিপূর্ণ উপায়ে। আজকে আমাদের যা লোকজন আছে, আমরা 5 মিনিটের মধ্যে সিপিএম অফিসে গিয়ে অফিস ভেঙে চুরচুর করে দিতে পারি, কিন্তু সেটা আমরা করব না। শিলিগুড়ি পুলিশ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরতই থাকে। সংঘর্ষের ঘটনায় পুলিশের হেফাজতে থাকা এসএফআই নেতাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পায়ে বেরি পরিয়ে রাখার ঘটনা আগুনে ঘি ঢালে। মুখ্যমন্ত্রী যখন রাজনীতির রং না দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তখন তার পুলিশের এই আচরণে অস্বস্তি বাড়ে রাজ্য সরকারের। সে অস্বস্তি কাটাতেই শেষ পর্যন্ত পদক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী। সরিয়ে দেওয়া হলো শিলিগুড়ি পুলিশ কমিশনার আনন্দ কুমারকে, যা দেখে অনেকেই বলছেন দেরিতে হলেও রাজধর্ম পালনের ইঙ্গিত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এমনটা মানতে নারাজ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। আমার কাছে খবর আছে যে তিনি চেষ্টা করেছিলেন যাতে এই গন্ডগোলটা দ্রুত নিয়ন্ত্রিত হতে পারে, এই চেষ্টাটা করেছিলেন বলে আমি শুনেছি। আমার দেখে শুনে মনে হচ্ছে যে এই পুলিশ কমিশনারের তার কাজে এই সরকার হয়তো সন্তুষ্ট নয়। পুলিশ কমিশনারকে সরানো প্রসঙ্গে খোলসা করে কিছু বলতে রাজি হননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কোন পরিবর্তন হয়েছে কিনা প্রশাসনের এটা আমি জানি না, আমি এই মুহূর্তে রাইটার্সে আছি, এই বিষয়টি আমার কোনো এখনো এই মুহূর্তে নলেজে নেই, সুতরাং আপনাদের কাছে শুনলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত না বিষয়টা আমি সম্পর্কে
স্পেসিফিক তথ্য আমার কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কে কোনো মন্তব্য এই মুহূর্তে আমি করতে পারছি। কিন্তু শিলিগুড়িতে পুলিশ কমিশনার সরলি আসানসোলে কেন নয়? অনেকেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। সম্প্রতি দিল্লি কাণ্ডে প্রতিবাদী উর্দি পরা অবস্থায় একে অপরের বুকে ব্যাজ লাগিয়েছিলেন আসানসোল কমিশনারেটের পুলিশ কর্মীদের একাংশ। বিশেষজ্ঞদের মতে যা কোনোভাবেই পুলিশ করতে পারে না, তাহলে আসানসোলের ক্ষেত্রেও কি কড়া মনোভাব দেখাবেন মুখ্যমন্ত্রী? প্রেসিডেন্সি কাণ্ডে মহিলা পুলিশ কর্মী ছাড়াই পাপ্পু সিংহের স্ত্রীকে জেরা করার জন্য কি জোড়াসাঁকো থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী? এক্ষেত্রেও কি রাজধর্ম চাক্ষুষ করতে পারবেন রাজ্যবাসী? প্রশ্ন বিভিন্ন মহলে। এবিপি আনন্দ। রবীন্দ্র, আপনাদের তো তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ দেওয়া উচিত যে এত দ্রুত 10 তারিখের ঘটনা 9 তারিখে সরে যেতে হলো, রাজধর্ম পালিত হলো, এবং যে পুলিশের বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ ছিল শিলিগুড়ি কাণ্ডে, সেই পুলিশের যিনি কর্তা, যে মাথা, তাকে সরিয়ে দেওয়া হলো। তো ধন্যবাদ জানাবেন না তৃণমূলকে? 5ই ফেব্রুয়ারি 2012 যে ঘটনা ঘটেছিল, তখন একজন পুলিশ কমিশনার কলকাতায় ছিলেন, যিনি সরকারকে পরিষ্কার বললেন যে সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য পার্ক স্ট্রিট থানায় এসে এক ধর্ষিতা মহিলা তার অভিযোগ দায়ের করতে এসেছিলেন। তারপরে তো সাজানো এসব হলো। তারপরে আমরা দেখলাম যখন তদানীন্তন জয়েন্ট সিপি দময়ন্তী সেন এবং জয়েন্ট সিপি আরেকজন হেডকোয়ার্টার, তারা যখন তদন্ত করে বললেন না ধর্ষণ হয়েছে, এবং গ্রেপ্তারও করলেন কয়েকজনকে চিহ্নিত করলেন। তারপর আমরা দেখলাম দময়ন্তী সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে যখন 12ই ফেব্রুয়ারি গার্ডেন রিচের যে ঘটনা ঘটলো, তাপস চৌধুরী খুন হলো, রাজীব শীল তার বাড়িতে বোমা তৈরি হলো 11 তারিখে, তার ছেলে বোমায় আহত হলো, পরবর্তীতে দুঃখজনক মৃত্যু হলো। কিন্তু 14 তারিখে এসে মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে আসার পরই সেই পুলিশ কমিশনারকে ট্রান্সফার করে দিলেন। এখন আপনি একটু আগে কতগুলি কথা বলছিলেন, এই যে 9 তারিখে 10 তারিখে যা ঘটলো মিছিল, এই যেটা আপনি তখন আপনাদের চ্যানেলে ছিলাম 10 তারিখে, এই চ্যানেলেই তখন এগুলি দেখানো হচ্ছিল গৌতম দেবের, ওই যে চুর হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে। সবাই দেখেছেন কি ঘটনা ঘটেছিল। ইট পাটকেল সাংবাদিকরা, সংবাদ মাধ্যম, এখন তো ইলেকট্রনিক মিডিয়ার দৌলতে চাপা দেওয়ার কোনো স্কোপ নেই। তারা গিয়ে দেখেছেন যে ওখানে সব জড়ো করে সেগুলো দেখানো হয়েছিল, তারপর তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। তো সেই দিন আমরা রাজ্য কেন্দ্র থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে হোম সেক্রেটারির কাছে বলেছি, ডিজিকে বলেছি, কমিশনারকে বলেছি, এটা কী হচ্ছে। উনি জানতেনই না। আমি বললাম যে একজন প্রাক্তন সাংসদ কিন্তু আপনার, না আমরা অ্যারেস্ট করিনি। আমি কাকে অ্যারেস্ট করিনি? বলে অশোক ভট্টাচার্যকে অ্যারেস্ট করিনি, জীবেশ সরকারকে অ্যারেস্ট করিনি, শঙ্কর ঘোষকে অ্যারেস্ট করিনি। আমি বললাম সমন পাঠক? বলে সমন পাঠক আছে নাকি? আমি বললাম সমন পাঠক তো প্রাক্তন এমপি, সেও আছে তো। তো তিনি দেখেছেন কালকে যখন যারা জামিন পেল, সমন পাঠক তাদের সাথে ছিল। স্বাভাবিকভাবেই এখন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এই 9 তারিখ পরবর্তী যা ঘটনা সেগুলি সম্পর্কে বামফ্রন্টের 10টি দল আমরা হোম সেক্রেটারির কাছে চিঠি দিয়ে জানিয়েছি রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে কী কী হয়েছে। জানার পর কালকে আমরা হোম সেক্রেটারিকে ফোন করেছিলাম যে চিঠি তো দিলাম, আপনি অন্তত একটা জানান যে কী করেছেন। তিনি বললেন যে মুখ্যমন্ত্রী অসুস্থ ছিলেন, হাসপাতাল থেকে সবেমাত্র কালকে এসছেন, আমরা এখন কিছু করে উঠতে পারিনি। না, কিন্তু শেষ পর্যন্ত তো করলেন। সেটা শুনুন না, আমি বলছি তো, আপনারা দেখিয়েছেন। কালকে তারা গ্রেপ্তার হলেন 10 তারিখে, 2 দিন ডেটের পর কালকে 18 তারিখে তারা জামিন পেলেন। কি সওয়াল করতে হয়েছে? আইনজীবী আছেন, তিনি বলবেন। সওয়াল করতে হয়েছে কি, যে আপনি যখন গ্রেপ্তার করলেন আর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো কখন? একটাই কোশ্চেন আইনজীবী করেছিলেন মাননীয় বিচারপতির কাছে, যে সরকার পক্ষের যিনি কুশলী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি গ্রেপ্তারটা কখন করেছেন। একটা কেসটা, ডায়েরিটা কখন হলো তার বিরুদ্ধে, তারা যে আক্রমণকারীদের, রাত্রি 9:30। তারপর আর দাঁড়ালো। তাহলে বুঝতেই পারছেন যে ওই যে মন্ত্রী, যেই মন্ত্রী এখন বললেন উনি রাইটার্সে আছেন, তিনি কিছু জানেন না, তিনি যখন ফোনে ওই মিছিলে যখন আক্রমণ হচ্ছে এই সব, তার চাপে এইসব ঘটনা ঘটিয়েছে। ঘটানোর পর এখন এসব আড়াল করার জন্য একটার পর একটা অফিসার ট্রান্সফার হচ্ছে।
ট্রান্সফার আপনিও উল্লেখ করেছেন, ট্রান্সফার হলো না কেন? একটু আগে যখন দেখালেন ট্রান্সফার হলো না কেন, যে একটা বাচ্চা ছেলেদের অ্যারেস্ট করে রাখলেন মাঝদিয়াতে 28 দিন 29 দিন আটকে রাখলেন জেলে, আর যাকে মুখ্যমন্ত্রী বলছেন ছোটদের ব্যাপার, সেই তিলক চৌধুরী রায়গঞ্জে তাকে পরের দিনই কী করে গ্রেপ্তার করে করলেন। যখন পুলিশকে মারলেন, চর মারলেন, চর মারা পুলিশকে চর মারা মানে সরকারকে চর মারা, সেই আকাশ ব্যানার্জিকে কী করে ধরলো আর জামিন দিয়ে দিল, কী করে প্রেসিডেন্সি কলেজের একটু আগে আপনি বলছিলেন। ফলে এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যে রাজধর্ম পালনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সরকার যখন মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে সমাজ বিরোধী ছাড়িয়ে আনলেন 6ই নভেম্বর 2011 ভবানীপুর থানা থেকে, তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে কি হতে যাচ্ছে। আজকে এই প্রায় 2 বছর হতে যাচ্ছে এরকম একটা সরকারের মানে এই যদি অবস্থা চলতে থাকে যে পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে। আজকেই আমি আপনাদের বলি, কলকাতা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আগামী 23 তারিখের জেলা আমাদের কলকাতা পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য ওনার কাছে সময় চাইলেন। কালকে প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু বললেন, বলে আজকে সকালে আপনি ফোন করবেন আমার অফিসে, তারপর জানাবো। অফিসে ফোন করেছে, অফিসার ধরে বলছেন যে না আপনাদের কোনো ডেপুটেশন নেওয়া হবে না, জানিয়ে দিয়েছেন। বলে কী বলছেন? বলে না ডেপুটেশন নেওয়া হবে না। আজকে দেখেছেন আমাদের বামফ্রন্টে আলোচনা করতে হয়েছে কোন পর্যায়ে যাচ্ছেন। তাহলে একটু দেখুন, যখন নাকি 14ই জানুয়ারি 11ই জানুয়ারি 3টে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছিল, 14ই জানুয়ারি স্বরাষ্ট্র সচিব বাসুদেব ব্যানার্জি সই করে নোটিফিকেশন জারি করে কয়েকজনের ট্রান্সফার বন্ধ করে দিয়েছিল, ইলেকশন কমিশনের আওতায় পাঠিয়ে দিয়েছিল। তার মধ্যে নপারাজিৎ থেকে সুরজিৎ পুরকায়স্থ সব ছিলেন। সেইটা ভেঙে 14ই ফেব্রুয়ারি আবার নোটিফিকেশন জারি করে সেই সুরজিৎ পুরকায়স্থকে পুলিশ কমিশনার করা হলো। যখন এই বিরুদ্ধে অভিযোগ জানা হলো, তারপর তাকে সেখানে ক্ষমা চেয়ে বললো আমরা দুঃখ প্রকাশ করছি, এটা আন্ডার কম্পালশন, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন বিপন্ন হয়ে যাচ্ছিল, এই কারণে আমরা এটা করেছি, এই জন্য দুঃখ প্রকাশ আর হবে না। এই কারণে শেষ পর্যন্ত ইলেকশন কমিশন তারা চিঠি দিয়ে সেখানে 18ই ফেব্রুয়ারি বাসুদেব ব্যানার্জির চিঠি এবং দুপুরবেলায় হচ্ছে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত, দুটো যুগপথ এলো। এসে যে একজন ক্ষমা চাইলেন আর একজন বললেন এটা হচ্ছে এক্সেপশনাল ব্যাপার, যা ঘটনা ঘটেছে যা কোনো দিন হয় না। তারা রাজ্যের আইন শৃঙ্খলা বিপন্ন, তাহলে বুঝতেই পারছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা বিপন্ন কালকেও কোর্ট আদালতে এই নিয়ে আলোচনা একদম এই নিয়ে আলোচনা হয়েছে। এটা কোনো রবীন দেব যে ঘটনার উল্লেখ করছেন যে বামেদের স্মারকলিপি, বামফ্রন্টের স্মারকলিপি নিতে চাননি কলকাতার পুলিশ কমিশনার, কি সেই বিতর্ক দেখাবো আপনাদের। পুলিশ কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও দলতন্ত্রের অভিযোগ তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামেদের অভিযোগ, দিল্লি কাণ্ডের পর রাজ্য জুড়ে তাদের দলীয় অফিস আক্রান্ত, ভাঙচুর, আগুন। মুখ্যমন্ত্রীর শান্তি বজায় রাখার আবেদন সত্ত্বেও পাটুলি, সিথি থেকে বেলেঘাটা শহরের বিভিন্ন এলাকায় একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর আবেদন কানেই তোলেননি দলীয় সমর্থকেরা। ঘটনার প্রতিবাদে পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থর কাছে এদিন ডেপুটেশন দিতে চায় কলকাতা জেলা বামফ্রন্ট, কিন্তু পুলিশ কমিশনার তা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ বামফ্রন্ট চেয়ারম্যানের। সিপি জানিয়ে দিয়েছেন তিনি জেলা বামফ্রন্টে ডেপুটেশন নিতে পারবেন না, যদি ব্যক্তিগতভাবে কেউ আসে তার সঙ্গে কথা বলতে পারবেন। মানে বুঝতে পারছি না গণতান্ত্রিক পদ্ধতি প্রকরণ কিভাবে সুসাধ্য হবে। এটাই প্রথমবার নয়, এর আগেও কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বামফ্রন্ট। শাসক দলকে মেট্রো চ্যানেলে সভার অনুমতি দিলেও বামেদের দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। সম্প্রতি আসানসোল কাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ তোলে প্রদেশ কংগ্রেস। এবার সিপির বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন খোদ বিমান বসু, যদিও কলকাতা পুলিশের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি নির্বেদার কাছে আসবো। নির্বেদা, 9 তারিখের ঘটনা,
কলকাতা পুলিশ নিয়ে বামফ্রন্ট অভিযোগ করছে, দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? 10 দিন হতে চলল অমিত মিত্র এবং যে সেদিনের ঘটনা, অমিত মিত্রের নিগ্রহ, মুখ্যমন্ত্রী ঘেরায় রাখা, একজনকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। 1 নম্বর, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি এইটা অমিত মিত্র বা অন্য নেতারা তৃণমূল কংগ্রেসের না হয় কংগ্রেসের হতেন, তাহলে আপনারা এরকম নিশ্চুপ হয়ে বসে থাকতে পারতেন? দিল্লি পুলিশের ভূমিকা সমালোচনাযোগ্য নয়? দিল্লি পুলিশের ব্যাপারে প্রথম দুটো কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে যে রাজ্য সরকার তার পুলিশ কমিশনারকে সরিয়েছেন বা সরাননি এখন আর, এটা খুব বিতর্কের বিষয় নয়। কেন বিতর্কের বিষয় নয় তার কারণ হচ্ছে রাজ্য সরকার যদি মনে করেন, এরকম একটা যুক্তি দেওয়া যেতেই পারে যে আমি পুলিশ কমিশনারকে রোজ সরাবো এবং তার ফলে রাজ্যটা ভালো থাকবে, সরাবেন, আমাদের আপত্তি নেই। মানুষ চাইবে রাজ্যটা যেন ঠিকঠাক থাকে, আইন শৃঙ্খলা যেন ঠিকঠাক থাকে। মাঝে মাঝে এক একটা বিবৃতি শুনি, মুখ্যমন্ত্রী বলছেন শান্তি বজায় রাখুন, মুখ্যমন্ত্রী বলছেন অমুক করুন তমুক করুন, এবং তার দল, তার নেতারা, তার মন্ত্রিসভা, সেখান থেকে বিভিন্ন রকমের মন্তব্য উড়ে আসছে, যে মন্তব্যগুলো অত্যন্ত অশালীন। একটাই কারণ, আমি মীরা পাণ্ডের ব্যাপারটা মনে করি খুব ইম্পর্টেন্ট এই কারণে যে মীরা পাণ্ডে কিন্তু উল্টো দিকে মন্তব্যটা করতে পারছেন না, অর্থাৎ তার কিন্তু এই অধিকারটা নেই বা তার এই গুণটা রয়েছে, তার এই দায়িত্ববোধটা রয়েছে, যে তিনি দায়িত্ববোধটা রয়েছে যে এই পদে থেকে তিনি ওই মন্ত্রীদের ওই যে কথাগুলো বা আরো নেতৃবর্গের এমপি এমএলএদের যে কথাগুলো তার কাউন্টার তিনি দিচ্ছেন না, এবং তার ফলে উল্টো দিক থেকে যে কোনো কথা উঠে আসছে তার ব্যাপার, সে ব্যাপারে কোনো ব্যাপার নেই, কোনো বক্তব্য থাকছে না কোথাও। প্রশ্ন হচ্ছে যে পুরনো আমলে বলা হতো সিজার্স ওয়াইফ ক্যানট ডু এনি রং, অর্থাৎ শুধু সিজারকে ভাবলে চলবে না, তার স্ত্রীও যদি তার সম্বন্ধে কানাঘুষো চলে তাহলে তাকে ডিভোর্স দিতে হবে, অথবা একই কারণে সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে রাজধর্ম পালনের সেটা হচ্ছে গিয়ে এদেশে এবং ওদেশে এটাই হচ্ছে নিয়ম, অর্থাৎ তুমি শুধু নও, তোমার দায়িত্ব নিতে হবে তোমার সরকারের, তোমার মন্ত্রিসভার, তোমার দলের এবং যাবতীয় লোকজনের। এটাই হচ্ছে রাজধর্মের নিয়ম একান্ত। তো মানুষ জানেন, মানুষ প্রতিদিন বুঝতে পারছেন যে কি ঘটনা ঠিক ঘটছে, কেন কোথায় কে বদলি হচ্ছে, কোনটা ন্যায়ের পক্ষে কোনটা অন্যায়ের পক্ষে। সিন্ধে এসেছিলেন পরশুদিন, টাউন হলে মিটিং হলো হোম মিনিস্টারের সঙ্গে, মুখ্যমন্ত্রী নিজেও ছিলেন, নিশ্চয়ই কথা হয়েছে, সংবাদ মাধ্যম পরিষ্কার বলেছে যে নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। কথাবার্তার পরিপ্রেক্ষিতে সিন্ধে বলেছেন যে আমরা স্পেশাল অফিসারকে দিয়ে আমরা এনকোয়ারি করেছি, ইনস্টিটিউট করিয়েছি, এবং ইনস্টিটিউট করার পর স্পেশাল সেক্রেটারি লেভেলের একজন অফিসারকে দিয়ে, এবং সেই ইনস্টিটিউট করার ফলে যে তথ্য উঠে আসবে সেই তথ্যের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। আমার নিজের ধারণা তারপরে মুখ্যমন্ত্রী নিজে কিছু বলেননি, ওই সিজার্স ওয়াইফ একজন দাঁড়িয়ালা ভদ্রলোক শিল্পমন্ত্রী, তিনি কিছু কথাবার্তা বলেছেন। এখন তার মুশকিল হচ্ছে তার রেঞ্জটা খুব বড়, তিনি ঋতব্রতয়ে চলে যান, মাঝে মধ্যে ওই কোথায় সোমনাথ কাউতে চলে যান, মাঝে মাঝে সিন্ধিতে চলে যান, ফলে গোটা ঘটনাটা খুব গুরুত্ব হারায়। আর গুরুত্বের সঙ্গে তথ্য দিয়ে কথা বলেন না, মাঝে মাঝেই বলেন যে জ্যাভলিনটা পাওয়া গেছিল প্রেসিডেন্সি কলেজের ভিতরে ছিল, কার হাত দিয়ে এলো, কোন পাপ্পু সিং এর লেভেলেও চলে যাচ্ছেন। এখন মুশকিল হচ্ছে কি যে ফলে গুরুত্ব হারাচ্ছেন। একটা মানুষ একটা লেভেলে কথা বললে যে হ্যাঁ ঠিক আছে শিল্পমন্ত্রী তিনি এই নেতৃত্ব সম্পর্কে কথা বলবেন, তার নিচে যদি কিছু বলতে হয় তাহলে একটা লেভেল মেনটেন করতে হয়, এটা রাজনীতির অকথিত নিয়ম। সেটা এফআইআর তো হয়েছে, এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার দূরে থাক, জিজ্ঞাসাবাদও করা হয়নি। আমার রবীন্দ্রের কাছে ওই প্রশ্ন থাকবে যে তদন্তটা করার কারণ হচ্ছে পার্টি কি ব্যবস্থা নিয়েছে। এক্স্যাক্টলি তদন্ত হওয়ার কারণ যেটা, কোন এফআইআরটা, এই দিল্লিরটা তো, দিল্লি কাণ্ড, দিল্লির ক্ষেত্রে তদন্ত হওয়ার কারণটা যেটা নিয়ে ওরা চুপচাপ, সেটা হচ্ছে মুশকিল হচ্ছে দুদিন বাদেই কেন্দ্র বিরোধী আবার স্লোগান উঠবে। কদিন আগে উঠেছিল না, যাওয়ার আগেই বলতে আরম্ভ করলেন যে পয়সা তো দেবে না, সুতরাং আমাকে এই জায়গায় যেতে হবে।
তারপরে যোজনা কমিশনের না, 21 তারিখে তৃণমূলের সমাবেশ আছে এই নিয়ে রানী রাসমণিতে, শুভেন্দু অধিকারী নেতৃত্বে 21 তারিখে সমাবেশ করা ছাড়া এখন তো কাজও নেই বিশেষ, 99% কাজ হয়ে গেলে আর সমাবেশ করা ছাড়া কাজই বা থাকে কি, ফাংশন কিছু করা, সেটা থাকতেই পারে, সেটা করতেই পারে। কিন্তু কথা হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে কি দিল্লি পুলিশও তো নিজেকে ডিফেন্ড করবে, তখন তদন্ত কমিশনের সামনে তো দিল্লি পুলিশও নিজেকে ডিফেন্ড করবে যে তারা পাইলট ভ্যান নিতে বলেছিলেন কিনা আদৌ প্রমাণিত হবে, তারা বলেছিলেন কিনা যে আপনি একটু দাঁড়ান, আমরা একটু ডিসপার্স করে দিই ক্রাউডটাকে, আপনি ঢুকে চলে যাবেন, তা সত্ত্বেও তিনি ঢুকে এসেছিলেন কিনা। এইসব গুজবে আমরা কান দেব না, আমরা তদন্ত কমিশনের কথা শুনবো, তাদের সামনে তাদের রেকর্ডেড ভার্সনগুলো নেব, এবং নেওয়ার পর অমিত মিত্রকে কেন জানানো হয়নি যে ওইখান দিয়ে ঢুকবেন না, আমাদের কাছে খবর আছে, ওখান দিয়ে দয়া করে না ঢুকে এই দিক দিয়ে আসুন, ভিআইপি গেট দিয়ে ঢুকুন, এগুলো কে জানাবার কথা ছিল, কারা জানাবার কথা ছিল, জানানো হয়েছিল কিনা, কোথায় কোথায় সেটা ভায়োলেটেড হয়েছিল, কার দোষ, সম্পূর্ণভাবে সেগুলো নথিভুক্ত করতে হবে। সেই জন্য আমরা আগের দিনও বলেছিলাম, তুমি এখানে জিজ্ঞাসা করেছিলে এবং আমরা অত্যন্ত, তখনও সিন্ধে আসেননি, কিছুই আসেননি, আমরা বলেছিলাম যে এনকোয়ারি ইনস্টিটিউটেড হোক, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন দিল্লি ইজ নট সেফ, এটা খুব ইম্পর্টেন্ট কথা। সুতরাং দিল্লি যদি সেফ না হয় তাহলে কাদের পক্ষে সেফ নয়, তারা নিজেদের আনসেফ করে তুলছেন কিনা, না সত্যি দিল্লি আনসেফ, এই সমস্ত পরিস্থিতিটাকে আমাদের বুঝতে হবে। শীলা দীক্ষিতের ব্যাপারে তুমি জানো যে শীলা দীক্ষিত যে সময় দিল্লির ওই ঘটনাটি ঘটেছিল, প্রচুর ছেলে মেয়ে রাস্তায়, শীলা দীক্ষিতের বিরুদ্ধে প্রবল বিদ্রোহ, এবং তখনও শীলা দীক্ষিত মাথা নিচু করে প্রথম দিন ফিরে গেলেন, সেকেন্ড দিন ওর মধ্যেই ঢুকলেন, ঢুকে তারপরে কি তাদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া যায় পরিস্থিতিতে? এবং ঘটনা আমি তাকে এক করছি না, আমি বলতে চাইছি এইটাই যে তারপরেও নিরুপদ্রবে সুন্দরভাবে কোনো কিছু ঘটেনি, ঘটেছে সোনিয়া গান্ধী, মনমোহন সিং প্রচার মাধ্যমকে দূরে সরিয়ে রেখে একের পর এক তার বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন, পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, নতুন ঘটনা কিছু নয়। রোজ হেডলাইনের সঙ্গে 5 জন সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে পৌঁছাননি। এনিওয়ে, সেটা বড় কথা নাকি, দিল্লির কাছে এটা তো নিশ্চয়ই দেশের কাছে জবাবদিহি করা দরকার যে সত্যি ঘটনাটা কি। শুধুমাত্র গুজবের উপর আক্রমণ হলো অমিত বাবুর উপর, মুখ্যমন্ত্রী বেলভিউতে ভর্তি হয়ে গেলেন, আমাদের জানতেই হবে যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো। নিশ্চয়ই খবরের কাগজে সেইগুলো ধরা পড়েনি, মুখ্যমন্ত্রী সাংঘাতিকভাবে নিশ্চয়ই নিগৃহীত হয়েছেন ওখানে, কেউ বুঝতে পারছে না সেগুলো বুঝতে হবে তো। 18 জনের টিম, কি বিশাল ব্যাপার, ভাবতে হবে এগুলো। আমরা এই আলোচনায় আসবো, কিন্তু নির্বেদা যেটা বলছেন দিল্লি পুলিশের কি ভার্সন, রাজ্যর কি ভার্সন, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে 9 মিনিট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে থাকতে হয়। দিল্লি পুলিশেরও স্পষ্ট বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য মন্ত্রীরা নাকি তাদের রুট যেভাবে নির্দেশ দেয়া হয়েছিল সেই কথা শোনেননি। পাশাপাশি এই বক্তব্যগুলো রাখবো আমরা। নয়াদিল্লি কাণ্ডে আরো বড় কিছু ঘটে যেতে পারত, বড়সড় বিপদ হতেই পারত মুখ্যমন্ত্রীর। যোজনা কমিশনের অফিসের সামনে অমিত মিত্র নিগ্রহ কাণ্ডে দেওয়া রিপোর্টে কার্যত এই কথাই বুঝিয়েছেন রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি বীরেন্দ্র। তার উপরই মুখ্যমন্ত্রী নিরাপত্তার মুখ্য দায়িত্ব। ঘটনার দিনও মুখ্যমন্ত্রীর কাছাকাছি ছিলেন তিনি। বীরেন্দ্র রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে। মহাকরণ সূত্রে খবর, রিপোর্ট পাঠানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে বীরেন্দ্র যে রিপোর্ট তৈরি করেছেন তাতে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মতো Z+ ক্যাটাগরির ভিআইপি 9 এপ্রিল যোজনা ভবনের গেটের সামনে বিক্ষোভকারীদের হাতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। তা সত্ত্বেও CISF প্রায় 9 মিনিট যোজনা ভবনের মূল গেট বন্ধ করে রাখে। তখন বিপজ্জনক কিছু ঘটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। মহাকরণ সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে মমতা মন্টেক বৈঠকের কথা আগে থেকেই জানা ছিল দিল্লি পুলিশের। মমতা কখন পৌঁছবেন তাও দিল্লি পুলিশ জানত। Z ক্যাটাগরির ভিআইপি কোথাও পৌঁছানোর আগে এলাকা ফাঁকা করে দেয়া হয়, কিন্তু মমতা যোজনা ভবনের সামনে পৌঁছতেই বিক্ষোভকারীরা তাঁদের ঘিরে ধরেন।
যদিও সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিল্লি পুলিশ যে রিপোর্ট পাঠিয়েছে তাতে পুলিশের তরফে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। রিপোর্টে দিল্লি পুলিশের দাবি, বাংলার রেসিডেন্ট কমিশনার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোটোকল অফিসারকে বিক্ষোভের কথা জানানো হয়েছিল। মমতাকে বলা হয়েছিল ভিআইপি গেট দিয়ে ঢুকতে, কিন্তু তিনি সে কথা শোনেননি। নিরাপত্তার কথা মাথায় রেখে দিল্লি পুলিশ মমতাকে পাইলট কার নিতে বলেছিলেন, কিন্তু তিনি না শুনে নিজের গাড়িতে আসেন। পুলিশ জানিয়েছে, যে গাড়িতে করে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন সেটা দেখাই যাচ্ছিল না। সে সময় পুলিশ গেটের সামনেটা ফাঁকা করছিল যাতে মমতার গাড়ি গেট দিয়ে ঢুকতে পারে। গেটের সামনে থেকে বিক্ষোভকারীদের হঠানো না পর্যন্ত মমতাকে গাড়িতে অপেক্ষা করতে বলা হয়, কিন্তু তিনি তা শুনেননি। দিল্লি পুলিশের দাবি, মমতা নিজেই গাড়ি থেকে বেরিয়ে এসে যোজনা ভবনের মেন গেট দিয়ে ঢুকতে যান, আর তাতেই বিপত্তি ঘটে। দিল্লি পুলিশের কোনো কথাই মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি এবং শেষমেশ তাঁকে কর্ডন করে যাতে পুলিশ নিয়ে যেতে পারে তার জন্যও অপেক্ষা করেননি। দিল্লি কাণ্ডে কাঠগড়া এসএফআই, আর দিল্লি কাণ্ডের জেরে প্রেসিডেন্সিতে হামলার ঘটনায় অভিযোগের তীর তৃণমূল ছাত্র পরিষদের দিকে। প্রেসিডেন্সি কাণ্ডে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু দিল্লি কাণ্ডে 10 দিন কেটে যাওয়ার পরও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ। প্রশ্ন উঠছে কেন? ভিডিও ফুটেজে যখন নিগ্রহকারীদের স্পষ্ট দেখা যাচ্ছে, তখন তারা অধরা কেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব ঘটনা তদন্ত করছেন, কিন্তু তারপরও সামান্য বিক্ষোভকারীদের গ্রেফতার করতে এত সময় লেগে যাচ্ছে, প্রশ্ন উঠছে নানা মহলে। পাশাপাশি দিল্লি কাণ্ডের জন্য এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইলেও সিপিএম কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তাহলে কি ক্ষমাতেই ক্ষান্ত দিতে চাইছে আলিমুদ্দিন? এবিপি আনন্দ। এই ঘটনার পাশাপাশি শিলিগুড়ির পুলিশ কমিশনারের কে সরিয়ে দেয়া নিয়ে আমরা কথা বলবো। সরাসরি চলে যাব শিলিগুড়িতে, সেখানে আছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। অশোকবাবু, আপনাকে প্রথম প্রশ্ন, যে এই শিলিগুড়ির পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার জন্য শাসক দলকে, তৃণমূল কংগ্রেসকে এবং তাদের সরকারকে ধন্যবাদ দেবেন কিনা, যে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ, সেই কাণ্ডের জন্য সরিয়ে দেয়া হলো শিলিগুড়ির পুলিশ কমিশনারকে, এটাকে রাজধর্ম বলবেন আপনারা? প্রথমত হচ্ছে, কোনো পুলিশের অফিসার, কোনো পুলিশ কমিশনার বর্তমান সরকারের অধীনে যারা কাজ করছেন তাদের কাউকে কখনো আমরা কোনো ক্লিন চিঠি দিতে চাইছি না, কোনো সার্টিফিকেটও আমরা দিচ্ছি না, দেওয়ার প্রশ্ন সেখানে নেই। কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে, যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, যে পুলিশের সমস্ত স্তরের অফিসাররা, সে ওসি থেকে শুরু করে কমিশনার পর্যন্ত, তাদেরকে সরাসরিভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, একেবারে নগ্ন রাজনৈতিক স্বার্থে। যখনই কোনো পুলিশ, সে ওসি হন আর সিপি হন আর ডিজি হন, যিনি হন না কেন, যখনই কোনো পুলিশের অফিসার আধিকারিক তারা তাদের পছন্দ মতন তারা যদি কাজ না করে থাকেন এবং তাদের রাজনৈতিক নির্দেশগুলি পালন না করেন, তাহলেই দেখা যাচ্ছে যে এই সরকার সেই পুলিশদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিচ্ছেন। তার কয়েকটি নমুনা আমরা দেখলাম, দময়ন্তী সেনের ক্ষেত্রে আমরা দেখেছি। আমরা দেখলাম কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার হচ্ছেন সবচেয়ে ভগৎ ছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রী বাড়িতে তিনি মোমবাতি জ্বালিয়েছেন, আরও কি করেছেন আমি জানি না। কিন্তু সেই পুলিশ কমিশনারও যখন একটু কড়া ব্যবস্থা নিতে চাইলেন এই গাড়ি নিচের ঘটনাতে, তখন তাকে সরতে হয়েছিল। আনন্দ কুমার এমন কি করেছিলেন যাকে তাকে সরানো হলো বলে আপনাদের অভিযোগ? কি করেছিলেন আনন্দ কুমার বলে আপনার মনে হয়? আমাদের সবাইকে গ্রেপ্তার করে নেওয়া হলো, নজিরবিহীন, এরকম কখনো কোনো ঘটনা এরকম দেখিনি। প্রশ্নটা হচ্ছে, আনন্দ কুমার কমিশনার, তার নির্দেশেই এখানকার যিনি ডেপুটি কমিশনার যিনি আছেন, এডিসি, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, তো তার নেতৃত্বে একটা বিরাট পুলিশ বাহিনী এসে আমাদের প্রায় এক এক করে, আমি সহ, আমাদের নেতা জীবেশ সরকার সহ আমাদের প্রায় 50-55 জনকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। এবং গ্রেপ্তার করে 2 ঘন্টা পরে বলা হলো যে না, আপনাদের নামে কোনো মামলা নেই। সেটা আবার অবাক করা, সেটা আমি ছেড়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, এই যে আমাদের তুলে নিয়ে যাওয়া হলো, এটা কি একজন পুলিশ কমিশনার নিজে সিদ্ধান্ত নিয়েছেন? আমার মনে হয় এই সিদ্ধান্তটা ওপরের চাপে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। এখানকার একজন মন্ত্রীর নির্দেশে তাকে করতে হয়েছে।
এটার পেছনে মুখ্যমন্ত্রীর কি ভূমিকা আছে আমি জানি না, না হলেও অন্য কোনো ওপরের চাপে যদি এই কাজ করতে হয় তাহলে সরতে হলো কেন? তাহলে তো তিনি ওপরের নির্দেশে পারফর্ম করে দিয়েছেন। পুলিশ কমিশনারই, এই পুলিশ অফিসাররাই সিপিএম পার্টি অফিসে যাতে এইটাই হচ্ছে কথা, যে ওপরের চাপে তাকে এই কাজটা করতে হয়েছিল, কিন্তু এই ওপরের চাপে তাকে আরো কিছু কাজ করাবার কথা ছিল। যেমন তাদের লক্ষ্য ছিল শিলিগুড়ি পার্টি অফিসে ভাঙচুর করা হবে, এরা প্রবেশ করবে ভেতরে, এমনকি আগুন জ্বালানো হবে। সেই কাজটা আমার মনে হয় পুলিশের কোনো অফিসে করতে দেয়নি, কারণ সেই কাজটা ওরা যখন খুব আক্রমণকারী তখন তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছিল, চেস করেছিল, পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করেছিল, জল কামান ছেড়েছিল, তখন তারা সরে যেতে বাধ্য হয়। সেই সময় যদি পুলিশ যদি এই কাজটা না করত তাহলে এরা পার্টি অফিসের মধ্যে ঢুকে যেত এবং পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিতে পারত। এরকম আশঙ্কা কিন্তু পুলিশের একটি অংশে, দায়িত্বশীল অংশের মধ্যে ছিল। আমাদের কাছে যা ইনফরমেশন আছে, আমাদের মনে হয় যে এই কাজটা যে করতে দেওয়া হলো না, এই যে কাজটা পুলিশকে পুলিশ যে করতে দিল না তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের মিছিল থেকে, এইটা হচ্ছে তাদের একটা রাগের কারণ থাকতে পারে। আরেকটা কথা ঠিকই যে পুলিশ কতগুলো অভিযোগ দায়ের করেছে এবং অনেক নন বেলেবেল, অনেকগুলো কেস, এবং আমাদের এমন কোনো নেতা নেই যাদের নামে এই মামলাগুলি নেই, এই পুলিশই করেছে এবং এই পুলিশকে দিয়ে করানো হয়েছে। হয়তো আমার মনে হয় তারা চেয়েছিল যে আরও এমন কিছু, এত কড়া কিছু মামলা সেখানে করা হোক, কড়া কিছু এফআইআর করা হোক, যেখানে যে ক্ষেত্রে কোনো মতেই আমাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা যাতে কোনোভাবেই যাতে জামিন না পেতে পারে। হয়তো সেক্ষেত্রে পুলিশের কিছু ঘাটতি থেকে থাকতে পারে ওদের কথাতে, ওদের ভাষাতে বা ওদের মতে, সেই কারণেও কিছু হতে পারে। পুলিশের বা যে কোনো আধিকারিকের কাজ ট্রান্সফারেবল, কে কোথায় থাকবে না থাকবে এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কোনো পুলিশকে কোনো ক্লিন চিট দেওয়া, সার্টিফিকেট দেওয়াটা আমাদের কোনো নীতিও নয়, আমরা সেটা দিতেও চাই না। কিন্তু আমরা সম্পূর্ণভাবে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, রাজনৈতিক চাপের কাছে পুলিশকে কাজ করানো। আমি কয়েকদিন আগে দেখলাম শিলিগুড়ির কাছে একটি থানাতে এখানকার একজন মন্ত্রী, যেমন শিলিগুড়িতে দাঁড়িয়ে টেলিভিশনের পর্দার সামনে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলছেন, শিলিগুড়িতে তিনি থাকেন, তিনি বলছেন 5 মিনিট লাগবে শিলিগুড়িতে সিপিএম পার্টি অফিসটাকে চুরচুর করে দিতে, আপনাদের টেলিভিশনের পর্দা সেটা দেখানো হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে পুলিশ তার বিরুদ্ধে? পুলিশ কিন্তু কিছু ব্যবস্থা নেয়নি। আপনি তো বললেন দিল্লির কথা বললেন, ঠিক আছে মানলাম আমি, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস পার্টি কি তাকে কি একটু সমঝে দিয়েছেন কখনো যে তুমি, আপনাকে এইরকম কথা বলা উচিত না, আপনি একটা দায়িত্বশীল মন্ত্রী? এই কয়েকদিন আগে দেখছিলাম একটি শিলিগুড়ি মহকুমা একটি থানাতে একজন মন্ত্রী গিয়ে একজন ওসিকে যেভাবে মিডিয়ার সামনে সর্বসমক্ষে ধমকানো হলো, এটা কি তার ফলে কি সত্যি কোনো একেবারে রাজনৈতিক স্বার্থে বলছে আপনি সিপিএম এর হয়ে কাজ করছেন? অশোকবাবু, আপনার কাছে আসবো, তার আগে আজকে শিলিগুড়িতে গেছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এই শিলিগুড়ি পুলিশ কমিশনারের বদলি নিয়ে, তাকে সরিয়ে দেয়া নিয়ে তিনি ঠিক কি বলেছেন দেখাবো আপনাদের। পুলিশ কমিশনারকে নাকি এখান থেকে ট্রান্সফার করেছে, এখানকার পুলিশ কমিশনার। আমি পুলিশ কমিশনারের পক্ষে বিপক্ষে হতে পারি না, তো আমার সঙ্গে পরিচয়ের কথা নেই, আমি যে কথা বলি না, কিন্তু আমি খালি ভাবছি যে মন্ত্রীদের যদি ট্রান্সফার করার একটা ব্যবস্থা থাকতো তাহলে ভালো। শিলিগুড়ির পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার পর সিপিএম পার্টির তরফে অশোক ভট্টাচার্যের বক্তব্য আমরা সামনে রাখি। গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার কাছে তিনি ঠিক কি বলেছিলেন টেলিফোনে এবিপি আনন্দকে শোনাবো আপনাদের। অশোক ভট্টাচার্যের বক্তব্য সম্পর্কে আমি সাধারণত খুব বেশি রিয়াকশন দিই না, দেওয়ার প্রয়োজন এই জন্যই অনুভব করি না। 20 বছর মন্ত্রী ছিলেন, সিনিয়র আমাদের থেকে বয়সের সিনিয়রিটিকে আমরা সবসময় সম্মান দিই, কিন্তু উনি যে ধরনের কথাগুলো বলেন তার রিয়াকশন দিতে গেলে অনেক হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। উনি দুদিন আগে বললেন যে পুলিশের কাজ খুব খারাপ হয়েছে।
আবার এখন বলছেন যে পুলিশ খুব ভালো কাজ করেছেন। একবার উনি বলেন যে পাহাড়ের সমস্যা নিয়ে সমস্ত ডুয়ার্সের মৌজা দেওয়া হবে, আরেকবার বলছেন এর থেকে বেশি ক্ষমতা আমরা বিমল গুরুংকে দিতে চেয়েছিলাম। প্রচুর স্ববিরোধিতায় তিনি ভুগছেন, হতাশ মানুষ, নির্বাচনে হেরে গেছেন, কোনো জনপ্রতিনিধি এমনকি ওয়ার্ড কাউন্সিলরও তিনি নেই। এই হতাশা থেকে তিনি প্রচারের বৃত্তে থাকার জন্য রাতে 1টা অবধি থানায় বসে তিনি নানান রকম স্টেটমেন্ট দেন, পরের দিন 7টার সময় বাড়ি চলে যান, তাকে অ্যারেস্ট না করা সত্ত্বেও। এই ধরনের স্ববিরোধিতা ওনার আছে, সুতরাং ওনার কথার সম্পর্কে উত্তর প্রতিক্রিয়া যতটুকু কম দেওয়া যায় আমার মনে হয়। সিপিএম অফিস তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো সময় আক্রমণ করেনি, তৃণমূল কংগ্রেস এই নীতিতে বিশ্বাস করে না, এটা আমাদের রাজনৈতিক দর্শন নয়। উনি ভিত্তিহীন অপপ্রচারমূলক বক্তব্য উনি বারে বারে রাখছেন। অশোকবাবু, আপনার বিরোধীরা বলছেন যে আপনার বক্তব্য স্ববিরোধী। একদিকে আপনি বলছেন যে পুলিশ সেদিন আপনাদের কর্মী সমর্থকদের গ্রেফতার করেছিল, পুলিশের ভূমিকা পক্ষপাত দুষ্ট ছিল, সদর্থক ছিল না। আবার পাশাপাশি বলছেন যে পুলিশই আগুন দেওয়ার হাত থেকে সিপিএম পার্টি অফিসকে শিলিগুড়িতে রক্ষা করেছে। স্ববিরোধী বক্তব্য বলছেন গৌতম দেব। উনি কখন বলছেন, কটা বাজে, ওনার কথা হচ্ছে কখন কি বলেন, উনি ভারসাম্য রাখতে পারেন না কখনো, ওনার ভারসাম্য রাখার মতন ক্ষমতা ওনার নেই। উনি নিজে একটা হতাশগ্রস্ত মানুষ, ক্ষমতার দম্ভে তিনি ভুগছেন। 2 বছরের মাত্র মন্ত্রী হয়েছেন, তিনি মন্ত্রিত্ব কিভাবে করতে হয় সেটা সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা কিছু নেই। তার সম্পর্কে বলতে গেলে উনি মহাভারত রচনা হয়ে যাবে। শিলিগুড়ির মানুষ ওনাকে খুব ভালো করে জানেন। ওনার উপস্থিতিতে, ওনার নির্দেশে এই পার্টি অফিসে আক্রান্ত হয়েছে, ওনার নির্দেশে এই পার্টি অফিসে পুলিশকে দিয়ে করানো হয়েছে। আমি বারবার করে একটা কথা বলছি, পুলিশের ওপরে চাপ সৃষ্টি করে পুলিশকে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করানো হয়েছে, আমাদের ওপরে হামলা করানো হয়েছে। ওদের উদ্দেশ্য ছিল যে পুলিশকে দিয়ে পুলিশের সামনে থেকে যাতে এই পার্টি অফিসটা আগুন জ্বালানো হয়। আমার মনে হয় হয়তোবা এই প্রশ্নে পুলিশ সেটা রাজি হতে পারেনি, এই কারণেই হয়তো পুলিশের এই কমিশনারকে ট্রান্সফার হয়ে থাকতে পারে। এটা আমার একটা মনে হচ্ছে। এটা মানে এটা নয় কোনো পুলিশকে ক্লিন চিট দেওয়া, কোনো পুলিশ অফিসারকে তাকে সার্টিফিকেট দেওয়া, এটা প্রশ্নই নেই কোনো। এই পুলিশ অফিসারটা আমাদের করেছে এবং এটা তার নির্দেশে করেছে এবং তারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছে। এইটা কথাটা হচ্ছে সকলে সেটা জানেন এবং তার উপস্থিতিতে হয়েছে। এমনি তার যদি ন্যূনতম দায়িত্ব থাকতো, দায়িত্বশীল হতেন, তাহলে এই কথা বলতে পারেন নাকি 5 মিনিটের মধ্যে সিপিএম পার্টি অফিসটা চুরচুর করে দিতে পারি। মিছিলে তিনি নিজে ছিলেন, তার উপস্থিতিতে তাদের লোকেরা পার্টি অফিসের আক্রমণ করেছে। সেখানে পুলিশ সে সময় দাঁড়িয়েছিল। 9 তারিখের ঘটনা, সেখানেও তো তাদের লোকেরা ছিলেন, হয়তো সম্ভবত তিনি হয়তো ছিলেন। সেখানে পুলিশ যে এফআইআরটা করেছে যদি দেখবেন, পুলিশের এফআইআর 9 তারিখে বলছে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকেই সিপিএম এর পার্টি অফিসে আক্রমণ করা হয়েছে এবং রিল পার্টকে মারা হয়েছে এবং সেখানে ভাঙচুর করা হয়েছে। এবং সেটা কিন্তু পুলিশেরই একজন সুমোটো যে এফআইআর করেছে সেখানেই সে কথাটা লেখা আছে। উনি সেখানে দেখেননি, দেখেছেন কিনা আমি জানি না। সেই জন্য ওনার প্রশ্নটা হচ্ছে যে আমি কখনো ওনার সঙ্গে কোনো বিতর্ক ইত্যাদিতে আমি যাই না, কারণ আমার খুব ইচ্ছেও নেই তার সঙ্গে কোনো কথা বলার। ওনার অতীত কি আছে না আছে সেই সম্পর্কে আমি যাচ্ছি না, আমি যেতেও সেটা আমি চাইও না এসব নিয়ে। কিন্তু উনি কতগুলো কথা বলেন না, সেই কথাগুলো মনে হচ্ছে একটা উন্মাদের মতো কথা বলেন। শিলিগুড়িতে হ্যান্ডকাপ লাগানো ছিল, পায়ে বেরি লাগানো ছিল একজন আমাদের একজন এসএফআই নেতাকে। তো উনি বললেন যে আমার বাড়িটা যেহেতু জেলখানা ঠিক পাশেই, সেই জন্য আমি নাকি ষড়যন্ত্র করে এই পায়ে বেরি লাগিয়ে দিয়েছি যাতে করে এটাকে একটা রাজনীতি করা যায়। উন্মাদ ছাড়া কেউ এই কথাগুলি বলে? তো আমি এই কথাটাই বলছি, ওনার পাশের বাড়ি হচ্ছে কলেজ, তাহলে কেউ পাস করলে ফেল করলে আমি বলবো যে উনি পাস করিয়ে দিয়েছেন না বা উনি ফেল করে দিয়েছেন। ওনার পাড়াতেই হচ্ছে হাসপাতাল, ওনার পাড়াতেই হচ্ছে কোর্ট, এ কথা বলা যায়? সুতরাং উনি কি বলেন না বলেন, ওনার ভারসাম্যের খুব অভাব আছে। কথাবার্তা বলার চলাফেরা এই সমস্ত নিয়ে তার আচার আচরণের মধ্যে অনেক কিছু অভাব আছে। অনেক কিছু তাকে জানতে হবে, শিখতে হবে। 2 বছর মতো হলো। আমি আশা করব যে তিনি শিলিগুড়ির মানুষ, তিনি ভালোভাবে চালান, আমার কোনো পরামর্শ দেওয়ার দরকার নেই। তিনি ভালোভাবে ভালোভাবে চলুন এবং ভালোভাবে তার দপ্তর চালাক। এই সমস্ত কখনোই কোনো উত্তেজনকর কাজ করা উচিত না তার, এবং উত্তেজনা সৃষ্টি করতে সহায়তা তার করা উচিত না। অনেক ধন্যবাদ অশোকদা, অনেক ধন্যবাদ। আমি বোলান্দির কাছে আসবো। এপিডিআর এর তরফ থেকে প্রেসিডেন্সির ঘটনায় যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয় তার তরফ থেকে বোলান্দি প্রেসিডেন্সি কলেজে গেছিলেন, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে পাপ্পু সিং
যে নামটা বারে বারে প্রেসিডেন্সি কাণ্ডে উঠে আসছে, বারে বারে থানায় ডেকে পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা জেরা করা হচ্ছে, অভিযোগ যে তার স্ত্রীকে কোনো মহিলা পুলিশ ছিলেন না এবং সেখানে তাকে ছেলে মেয়েদের পড়াশুনো এবং পাপ্পু সিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাওয়া হয়। অনেকেই বলছেন যে এটা প্রেসিডেন্সির তাণ্ডবের তদন্তের বদলে যেন আইটি রেডের তদন্ত হচ্ছে। অনেকে এমন অভিযোগও করছেন যে এই প্রসঙ্গগুলো তুলে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যাতে পাপ্পু সিং সেই দিনের ঘটনায় তৃণমূলের নেতাদের কি ভূমিকা ছিল সেটা পুলিশের সামনে বলতে ভয় পান, এটা অভিযোগ। কিন্তু কি এই পাপ্পু সিং স্ত্রীকে জেরা করার বিষয়ে বিতর্কটা কি দেখাবো। মুখ্যমন্ত্রী বর্ষবরণের বার্তায় ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বললেও তার পুলিশ কিন্তু সেই পথে হাঁটতে নারাজ, বরং ভুলের পুরনো ঐতিহ্য নতুন বছরে বহন করে নিয়ে যাওয়ার পক্ষপাতী তারা। প্রেসিডেন্সি কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকা দেখে অনেকেই এমনটা বলছেন। 15 তারিখ রাতে জোড়াসাঁকো থানার ওসি এবং এক সাব ইন্সপেক্টর কোনো মহিলা পুলিশকর্মী ছাড়াই পাপ্পু সিংহের স্ত্রী রেখা সিংহকে 2 দফায় 1 ঘন্টারও বেশি সময় ধরে জেরা করেন, যা সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া নিয়মের সম্পূর্ণ পরিপন্থী বলেই মত আইনজীবীদের। বছর 30-এ রেখা সিংহের দাবি 15 তারিখ রাত 1টা নাগাদ তাঁর ঘরের দরজায় কড়া নাড়া হয়। দরজা খুলে তিনি দেখেন 2জন পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে একজন নিজেকে জোড়াসাঁকো থানার ওসি সিদ্ধার্থ দত্ত এবং অপরজন সাব ইন্সপেক্টর জে মৃদ্দা বলে পরিচয় দেন। জীবনে প্রথমবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে চমকে ওঠেন রেখা। কিন্তু পাপ্পু ঘরে নেই বলে জানার পরও পুলিশ তার সঙ্গে কথা বলতে চাওয়ায় ভয় পেয়ে যান তিনি। পাপ্পু সিংহের স্ত্রীর দাবি এরপর তাকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে পুলিশ। রেখার দাবি কোনো মহিলা পুলিশের উপস্থিতি ছাড়াই পুলিশ তাকে জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে কোথায় পড়ে, কোন ক্লাসে পড়ে, আত্মীয়রা কোথায় থাকেন। 2 পুলিশ অফিসারের একের পর এক প্রশ্নমানের মুখে তখন কার্যত দিশেহারা অবস্থা পাপ্পু সিংহের স্ত্রী। আর ঠিক তারপরই পাপ্পুর ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান পুলিশ অফিসাররা। এভাবে জিজ্ঞাসাবাদের পর পাপ্পুর আরও এক আত্মীয়কেও নানা প্রশ্ন করেন জোড়াসাঁকো থানার 2 অফিসার। রেখার দাবি এরপর জোড়াসাঁকো থানার ওসি চলে যান, কিন্তু সাব ইন্সপেক্টর জে মৃদ্দা ফের তাঁকে প্রশ্ন করতে শুরু করেন। অবাক করার বিষয় হলো আগে ওসি যে প্রশ্ন করেছিলেন সেই একই প্রশ্ন এবার সাব ইন্সপেক্টর করতে শুরু করেন। প্রায় 3টে পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন পাপ্পুর স্ত্রী। কিন্তু কিভাবে জোড়াসাঁকো থানার পুলিশ কোনো মহিলা কর্মী ছাড়াই মধ্যরাতে পাপ্পুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে গেলেন তা নিয়ে পুলিশের মধ্যে প্রশ্ন উঠছে। পাশাপাশি প্রেসিডেন্সিতে ভাঙচুরের ঘটনার সঙ্গে পাপ্পুর ব্যাংক অ্যাকাউন্টের কি সম্পর্ক রয়েছে তাও বুঝে উঠতে পারছেন না অনেকেই। তাহলে কি প্রেসিডেন্সি কাণ্ডের মূল প্রত্যক্ষদর্শী পাপ্পু সিংহের ওপর চাপ তৈরি করতেই তাকে না পেয়ে তাঁর স্ত্রীকে প্রশ্নবাণে জর্জরিত করেন জোড়াসাঁকো থানার 2 অফিসার? প্রশ্ন উঠছে নানা মহলে। এবিপি আনন্দ। হ্যাঁ, এপিডিআর থেকে একদল প্রতিনিধির সঙ্গে আমি গিয়েছিলাম কালকে প্রেসিডেন্সি কলেজে। প্রথমে ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার এদের দুজনের সঙ্গে অনেকক্ষণ আমাদের কথা হয়, ডিটেলস কথা হয়। মানে শুধু তথ্য নয়, ওদের কি ধারণা, ওরা কি করতে চাইছেন, এইসব নানা বিষয় নিয়ে কথা হয়। তারপর আমরা বেকার ল্যাবরেটরিতে যাই এবং সেখান থেকে ছাত্রদের সঙ্গেও একটা হয়। তারপরে আমরা জোড়াসাঁকো থানায় গিয়েছিলাম। এইটা খুব ইন্টারেস্টিং। জোড়াসাঁকো থানার ওসি সিদ্ধার্থ দত্ত, তার সঙ্গে আমাদের অনেকক্ষণ ধরে কথা হয়, 45 মিনিট 1 ঘন্টা তো বটেই। তো তিনি প্রথম কথা মানে প্রবীর দাশগুপ্ত এবং ভাইস চ্যান্সেলর মালবিকা সরকার এরা যা যা বলেছেন তার সঙ্গে কিন্তু ওর কথার মানে সাযুজ্য নেই। প্রথম একটা জিনিস আমার প্রথম খটকা লাগে যে ওই 1:45 ফোনটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা রেজিস্টার করেছিলেন বল, এইটা বলছে সিদ্ধার্থ বাবু বলছেন যে রেজিস্ট্রার আমাকে ফোন করেন। তখন আমি বলেছি, কারণ আমি জিজ্ঞেস করেছিলাম রেজিস্ট্রারের কাছে যে প্রেসিডেন্সি কলেজের গেট বন্ধ হলো কেন। আমি প্রথম থেকে এটা সংবাদ মাধ্যমে পাচ্ছিলাম না যে কেন গেটটা বন্ধ করে রাখা হলো। তো তখন রেজিস্ট্রার আমাকে বলেন, আমাদের আর কি বলেন যে 1:45 সময় একটা ফোন আসে। তখন ওই সিদ্ধার্থ বাবু বলেন যে আমাদের একটা হচ্ছে যে প্রেসিডেন্সি কলেজের গেটটা বন্ধ রাখুন,
কারণ এরা রুট চেঞ্জ করছে, এই মিছিলটা রুট চেঞ্জ করছে। তো উনি বলেন তখন আমি বন্ধ করে দিই, এবং সিদ্ধার্থবাবু বলেন না না আপনারা ইয়ে করবেন না, আমরা দেখছি যাতে ঠিক থাকে। আর সিদ্ধার্থবাবু বলেন আমরা যখন জিজ্ঞেস করি যে আপনি, বলে আমরা বুঝতে পারিনি যে রুট চেঞ্জ করছে। তখন আমি বললাম কেন, আপনি তো ফোন করেছেন, মানে আপনার একটা ধারণা ছিল যে রুটটা চেঞ্জ করছেন, হলে আপনি ফোন করে বলবেন কেন? তো তখন উনি বলেন যে না আমি তো ফোন করিনি, রেজিস্ট্রার আমাকে ফোন করেছিল, তা তখন উনি একটা হামলার আশঙ্কা করছিলেন, তো আমি তখন বলি যে ঠিক আছে আপনারা দরজাটা বন্ধ করে রাখুন। হ্যাঁ, তো এই দুটো কথার মধ্যে কিন্তু অনেক তফাৎ। রেজিস্ট্রার হামলার আশঙ্কা করছিলেন আর সিদ্ধার্থবাবু হামলার আশঙ্কা করছিলেন, এই দুটোর মধ্যে খুব তফাৎ। দ্বিতীয়ত আরেকটা জিনিস খুব আমাদের মধ্যে সবাই প্রশ্ন করেছিলেন সিদ্ধার্থবাবুকে, যে উনি বলেন যে আমরা এই হামলাকারীদের চেস করি, করে ধরি, তো একজনকেও তখন কিন্তু অ্যারেস্ট করেনি। হ্যাঁ, দিস ইজ সামথিং স্ট্রেঞ্জ, কারণ এতগুলো লোক হামলা করছে, তো যখন জিজ্ঞাসা করা হলো ওনাকে যে আপনি কেন ধরেননি কাউকে, কোনো হামলাকারী কাউকে অ্যারেস্ট করেননি, এরম ঘটলো কেন, তখন উনি হঠাৎ বললেন যে না আমার কাজ তো ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা। আমি বুঝলাম না, যারা ল অ্যান্ড অর্ডার ভাঙছে তাদের তাহলে কে ধরবে, অন্য লোক ধরবে, মানে উনি ঠিক রাখবেন কি করে তাহলে? যাই হোক, এরকম প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আর একটা যেটা খুবই ইয়ের কথা, সেটা হচ্ছে উনি বলেছেন যে পাপ্পু সিং এর ইয়েতে উনি যাননি। এখন পাপ্পুর ঘরটা হচ্ছে এই ঢুকেই বাঁদিকে ওই সামনে একটা দালান মতো আছে। তো মানে আমরা বলি যে প্রথম কথা হচ্ছে 15ই তারিখে আপনি উইদাউট দ্য পারমিশন অফ ভিসি অর রেজিস্টার কারোর একটা, আপনি কি করে ইউনিভার্সিটির প্রেমিসে ঢুকেছেন? তা তখন উনি বলেন যে না মহিলা পুলিশ ছাড়া না, পাপ্পুর ঘরে বলে না, এমনিতে ঢুকবে কেন, প্রেসিডেন্সি বিল্ডিং এ ঢুকছো তুমি, একটা পারমিশন নেবে না? তো তখন উনি বলেন যে না আমি এরকম আমি ঢুকিনি, বিল্ডিং পারমিশন নেবার প্রশ্ন আসছে না, কারণ আমি গিয়েছিলাম ওই প্রেসিডেন্সির যে পার্মানেন্ট পুলিশ পোস্টিংটা, সেটা তো ওই পাপ্পুর ঘরের ওখানটাই বসে থাকে তারা। বললো তাদের সঙ্গে জিজ্ঞাসা, মানে তাদের ব্যাপারে গিয়েছিলাম, মানে কার ডিউটি অফ হলো, কে ডিউটি এর হলো। আমি পাপ্পু সিং এর স্ত্রীকে দেখিনি কোনোদিন, এই কথাটা কিন্তু উনি আমাদের বলেছেন যে আমি পাপ্পু সিং এর স্ত্রীকে দেখিনি, এবং আমি কেন জানতে চাইবো তার ব্যাংক অ্যাকাউন্ট, কাগজে যদি লেখে আমি কি করব বলুন, এটাও উনি বলেছেন। মিডিয়াতে যদি কেউ বলে আমরা কি করব। আর একটা খুব আশ্চর্য কথা বলেছেন যে কোনো পলিটিক্যাল প্রেশার নেই। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি পুলিশ হয়ে বলছেন পলিটিক্যাল প্রেশার নেই, আর সন্দীপবাবু প্রতিদিন ইয়েতে এসে তার একটাই অভিযোগ যে পলিটিক্যাল প্রেশারটা সরিয়ে দিলে পুলিশ একটু কাজ করতে পারে। বলছেন উনি হয়তো ফিল করেছেন, আমি কোনোদিন পলিটিক্যাল প্রেশার ফিল করিনি। তারপরে আমি আমরা জিজ্ঞেস করলাম যে আর একটা কথা, যে দেবর্ষী যখন প্রথম জানাতে যায়, দেবর্ষী ছন্দকোড়া যখন, তখন কিন্তু ওদের এফআইআরটা নেওয়া হয়নি, মানে ওদের কোনো ডায়েরিও নেওয়া হয়নি, এবং ওদের বলা হয়েছে যে তোমাদের নামে এফআইআর করা হয়েছে, কাজেই তোমরা আগে বেল আনবে, তারপরে তোমাদের এফআইআর নেওয়া হবে। দেবর্ষীদের এটা পুলিশ, জোড়াসাঁকো থানার পুলিশ বলেছে। তো এটা একদম বেআইনি, এটা করতে পারে না। আমার নামে যদি খুনের মামলাও থাকে, আমি যদি একটা কমপ্লেন করতে যাই তোমার নামে, তাহলে আমার কমপ্লেনটা তো নিতে হবে, হতে পারি আমি খুনের আসামি, কিন্তু সেটা তো নেবে না, নেয়নি। তখন এটা জিজ্ঞেস করা হলে উনি বলেন এটা আমি জানি না, এটা হয়েছে নাকি আমি জানি না, দেবর্ষী তাহলে আপনাদের বলেছে। আমরা বললাম দেবর্ষী বলেনি, এ তো কাগজেও পড়লাম না, মিডিয়া যদি লেখে আমরা কি করব বলুন। এই হচ্ছে ওর মানে টোটাল বক্তব্য। এবং এই মালবিকাদি খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন যে পাপ্পুর বউকে ইয়ে করতে কোনো হ্যাঁ আসেনি কোনো মেয়ে পুলিশ, কিন্তু ওর ইন্টারভিউ নিতে যখন এসছে বলছে তখন ওরা নিয়ম মেনে মেয়ে পুলিশ নিয়ে এসছে। আর একটা কথা যেটা আমার মনে হলো যে ওরা খুব বেশিভাবে ডিপেন্ড করছেন মমতা ব্যানার্জি ওপর, এবং আমি বলছি এই ভিসি অ্যান্ড
রেজিস্ট্রার, ওরা বলছেন যে রাজ্যপাল মালবিকাদিকে বলেছেন যে আমাকে একটু সময় দাও, আমি এই বিষয়টা মানে সলভ করবার চেষ্টা করছি। এবং এটাও মালবিকাদিরা বলেছেন যে যদি মানে প্রথম দিকে পুলিশ খুব একটা কোঅপারেটিং ছিল না, কিন্তু এই রাজ্যপাল ইন্টারভেন করার পর, রাজ্যপাল এসে ক্ষমা চেয়ে গেছেন ছাত্রদের কাছে, সেই সমস্তগুলো করার পর পুলিশ মানে অনেকটা ইয়ে হচ্ছেন এবং কি বলবো কমিশনারও নড়ে চড়ে বসছেন, এখন তো বলছেন তদন্ত ইত্যাদি, এই আর কি। মানে মোটামুটি এদের দুজনের ভার্সনের মধ্যে একটা গোলমাল আছে, এই একটা কথা। দ্বিতীয় কথা আমার মনে হলো পুলিশ ভীষণ মানে খুব রিল্যাক্টেন্ট যে কোনো একটা কিছু মানে এত বড় একটা ঘটনা। তারপরে এটাও আমার খুব অবাক লেগেছে, ওখানকার কাউন্সিলর রেহানা সুলতানা, তিনি এমনিতে নাকি প্রেসিডেন্সির প্রতি খুব মানে খুব রেজিস্ট্রার বললেন যে যখনই কোনো কারণে ফোন করেছি উনি নানা রকম প্রবলেম, হয়তো এই জল নেই, এই অমুক নেই, তা বলছেন যে উনি খুব হেল্প করেছেন। কিন্তু এই এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর ওখানকার কোনো বিধায়ক বা কোনো কাউন্সিলর কেউ এসে কিন্তু একবারও খোঁজ নেয়নি যে জিনিসটা কি হলো। তা সেটাই আমার কালকে যে প্রশ্নটা বারবার করে মনে হয়েছে সেটা হচ্ছে যে দেখো এটা একটা ড্রিম প্রজেক্ট, হ্যানা ত্যানা এসব তো অনেক বড় বড় কথা শুনছি, ড্রিম এখনো কিছু রিয়েলাইজ হওয়ার কথা ছেড়ে দাও, এখনো ড্রিমের কিছু দেখতে পাইনি। স্ক্রিম শোনা যাচ্ছে, হ্যাঁ শুধু শুনেছি, এবং একটা বিপুল অর্থ ব্যয় হচ্ছে সেটাও শুনেছি, যে প্রত্যেকের মাইনে সারা ভারতবর্ষের থেকে আলাদা, এই সমস্ত বেআইনি নানা কাজ হচ্ছে। হোয়াট এভার সে হোক, হয়ে যদি প্রেসিডেন্সি বাঁচে তো ঠিক আছে, আমাদের একটা হলো। কিন্তু কালকে আমার যেটা মনে হয়েছে যে এই ড্রিম প্রজেক্টটা কি শুধু মমতা ব্যানার্জির পার্সোনাল ড্রিম প্রজেক্ট, এটা কি সরকারের ড্রিম প্রজেক্ট নয়? কারণ এই কত বড় অসভ্যতা সুব্রত মুখার্জি করেছেন, একজন মহিলাকে বলছেন যে আপনার ভূগোল ইতিহাস জানতে হবে, মালবিকা সরকারের ভূগোল ইতিহাস জানতে হবে। মানে এরকম একজন মহিলার উপর একজন মন্ত্রী যদি এই কমেন্টটা করে, তা সেইখানে যে প্রতিদিন ধর্ষণ হয় না বা প্রতিদিন রাস্তায় মেয়েদের মারা হয় না, সেটাই তো একটা আশ্চর্য ব্যাপার। না না, আপনি এটা ভুলে যাচ্ছেন, উনি চৌধুরী ফার্মাসিউটিক্যালসের নায়ক ছিলেন, ওখানে এরকম ডায়ালগ কিছু ছিল। কি ধরনের অসভ্যতা বলুন তো, মানে আমি অসভ্যতার ঊর্ধ্বে চলে গেছে, অসভ্যতার ঊর্ধ্বে একজন মহিলা ভিসি। আর এই এবং অন্যান্য যারা বলছেন, এবং মমতা ব্যানার্জি যে একটা করছেন, যেটা ফোন করেছেন মালবিকা সরকারকে বলেছেন যে আমি সব রকম হেল্প করব, তাহলে এটা কি ওর একটা পার্সোনাল ভিশনের ব্যাপার? মানে উনি যেভাবে প্রেসিডেন্সিটাকে দেখছেন, সরকার সেভাবে দেখছে না। এবং আরো বড় কথা হচ্ছে যে উনি না দেখলেই ভালো প্রেসিডেন্সিটাকে, কিছু মনে করবেন না, আই এম ভেরি সরি। না মানে ওর একটা ক্ষমতা দিয়ে দেখছেন, ক্ষমতা দিয়ে দেখুন, পয়সা দিয়ে দেখুন, উনি যদি পড়াশোনার জগৎটাকে নিয়ে দেখতে জানেন না। এটা কিন্তু মালবিকারা বলেছেন যে উনি কোন রকম কেউ কখনো ইন্টারভেন করেনি, বলে অ্যাপয়েন্টমেন্টে হোক বা যাইতে হোক। আর একটা জিনিস আমার মনে হয়েছে, আমি একটা লাইনে এই কথাটা বলি, এটা হয়তো এর সঙ্গে খুব একটা রিলেটেড। মেন্টর গ্রুপটা কোথায় গেল, কিন্তু তাদের রিঅ্যাকশনটা কোথায়? তারা তো সবাই নিন্দে করেছে, সেটা অনেক কবে অনেক পরে। তারপরে আমার নিজের একটা খেলা খেয়ে চারিদিকে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি বলছি, এর ভেতরে না একটা ক্লাসের গল্প আছে জানো। আমি বলছি ধরো প্রেসিডেন্সিতে যারা পড়ে আর যারা আক্রমণটা করেছে, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স অফ ক্লাস হয়ে গেছে। এবং এরা কিন্তু এই ধরনের মেয়েদের যারা প্রেসিডেন্সিতে ঘুরছে, তারা ওদের কাছে আনঅ্যাটেনেবল, এবং এইটা থেকে একটা কিন্তু মানে কি বলবো, একটা পশু শক্তির প্রভাব মানে প্রকাশ হয় আর কি। আমি সেটা বলতে চাইছি যে এটাও কিন্তু মাথায় রেখে আমাদের গোটা জিনিসটা সামাজিক পরিপ্রেক্ষিতে ভাবতে হবে। একেবারে সামাজিক সমস্যা থেকে বলেন ইঙ্গিত করতে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সের একটা, হ্যাঁ সমস্ত জায়গা থেকে জানেন তো, একটা জায়গাকে যদি আপনি দুনিয়ার বাইরে বার করে রাখেন, হ্যাঁ বোলান্দি যে প্রসঙ্গটা তুললেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ড্রিম প্রজেক্ট যদি প্রেসিডেন্সি হয়, তাহলে তার মন্ত্রিসভার সদস্যদের ভিন্ন মত, ভিন্ন মন্তব্য, এবং যেটা অভিযোগ যে কুরুচিকর মন্তব্য কেন এই প্রেসিডেন্সির ঘটনা নিয়ে একবার নয় বারবার আমাদের সামনে আসছে। দেখুন, তার স্বপ্নে প্রেসিডেন্সিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবেন না তিনি।
হাসপাতাল থেকে উপাচার্যকে ফোন করে প্রেসিডেন্সি কাণ্ডে রাজনীতির রং না দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে স্পষ্টভাবে কথা বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার দলের নেতাদের একাংশ এবং পুলিশের ভূমিকা কিন্তু মুখ্যমন্ত্রীর অবস্থানে সম্পূর্ণ উল্টো বলেই মনে করছে রাজনৈতিক মহল। তদন্ত শেষ হওয়ার আগেই প্রেসিডেন্সি কাণ্ডে প্রথম থেকে তৃণমূলকে ক্লিনচিট দিয়ে আসছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, তৃণমূলের মহাসচিব যখন যে তত্ত্ব সামনে আনছেন তখনই সেই তত্ত্ব ঘিরে ঝাঁপিয়ে পড়ছে পুলিশ। 12 তারিখ প্রথমবার প্রেসিডেন্সির দারোয়ান পাপ্পু সিংহকে নিয়ে প্রশ্ন তোলেন পার্থ। এক যুবক, তাকেও পুলিশ খুঁজে বেড়াচ্ছে, পাপ্পুটাকে আগে ধরে নিই তারপর বলবো। পাপ্পুকে এইটাই তো আমরা জানবার চেষ্টা করছি। পাপ্পু একটি সিপিএম এর পেছনের সারির নেতা, সে সামনের সারিতে এলো কি করে? তাকে পুলিশ ধরেই জিজ্ঞাসা করুক না সে কে। আমরা পুলিশকে অনুরোধ করেছি যে পাপ্পু সেদিন ছিল এই ঘটনার মধ্যে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে গ্রেপ্তার করে সত্য উদ্ঘাটন করতে হবে। 12 তারিখ রাতেই পাপ্পুর খোঁজে প্রেসিডেন্সিতে পৌঁছে যায় সেই জোড়াসাঁকো থানার পুলিশ। প্রেসিডেন্সিতে ভাঙচুরের দিন যার ওসিকেই বারবার ফোন করেও পাওয়া যায়নি বলে অভিযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের। আমি বারবার তার কাছে অ্যাপিল করছিলাম যে আপনি কিছু একটা করুন, কিন্তু ব্যাপারটার জন্য ফোনটাই হচ্ছেন না। আমি কি করে তাকে জানাবো? মিনিমাম 6-7 বার তো হবেই। আমি কন্টিনিউয়াস রিং করে গেছি ওনাকে। 13 তারিখ জোড়াসাঁকো থানায় প্রায় 3 ঘন্টা ধরে পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেদিনই ভাঙচুরের পর ঘটনাস্থল থেকে উদ্ধার জ্যাভলিন নিয়ে নয়া তত্ত্ব সামনে আনেন পার্থ চট্টোপাধ্যায়। যে পুলিশের দেখা উচিত যে জ্যাভলিনের ওই বর্ষাটা, ওটা ক্রীড়া দপ্তরের বর্ষা, ক্রীড়া অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় যে কলেজে খেলার যন্ত্রপাতি কেনা হয় সেখানে, সেটা কি করে বাইরে চলে গেল? সেটা আসলো কি করে? কার হাতে ছিল? কে দিল? এরপর বৃহস্পতিবারই প্রেসিডেন্সির ক্রীড়া বিভাগে স্টক রেজিস্টার নিয়ে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। ঘটনা পরম্পরা থেকে স্পষ্ট, পার্থ চট্টোপাধ্যায় আগে যা বলছেন পরে সেই পথেই হাঁটছে পুলিশ। নানা মহলে প্রশ্ন, হতে পারে পার্থবাবু যা বলছেন তা সঠিক, কিন্তু তাহলে পুলিশের মাথায় আগে তা আসছে না কেন? কেন তৃণমূলের মহাসচিব কিছু বলার পরেই পুলিশের মনে হচ্ছে তদন্তের স্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ? তাহলে কি পুলিশের ওপর কোনো চাপ কাজ করছে? সেজন্যই কি পাপ্পুর অনুপস্থিতিতে মহিলা পুলিশ ছাড়াই তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতেও পিছপা হচ্ছে না পুলিশ? সব মিলিয়ে তদন্তের ক্ষেত্রে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এবিপি আনন্দ। বলেন দি আপনি শেষ। আমি শেষ অংশটুকু বলবো এইটাই যে এই আমরা কালকে যেটা শুনেছি যে এই আক্রমণ বা হামলার একটা প্রধান টার্গেট ছিল মেয়েরা। ওখানে একটি অল্প বয়সী মেয়ে, সে ওই ডিন অফ স্টুডেন্টস দেবশ্রুতি, ওকে পর্যন্ত ও মানে সেকেন্ড টাইম একটা হামলা হয়েছে, যে দুবার হামলা হয়েছে, এবং সেকেন্ড টাইমেও পুলিশ কিছু কাজ করেনি। মানে যারা দাঁড়িয়েছিল, দরওয়ান পুলিশ যারা, তারা কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল। এবং এই দেবশ্রুতিকে ড্রাইভারের ঘরে ঢুকিয়ে দিতে হয়েছে, মানে দৌড়ে এসছে। এবং দেবশ্রুতি আমাদের বলে যে আমার শাড়ির আঁচলটা ধরে টানার চেষ্টা করছিল, শাড়ির আঁচল থেকে তার মানে 2 ইঞ্চি ফাঁক ছিল। এবং এই বেকার মানে ল্যাবরেটরিটা যে হয়েছে, ভাঙচুর হয়েছে, এটার কারণ কিন্তু মেয়েরা। কারণ ওই একদল মেয়ে দৌড়ে ওই বাড়িটায় ঢুকে পড়ে। ঢুকে ওরা কি করেছে, সিঁড়ি দিয়ে উঠে ওপরে চলে গেছে। আর এই হুলিগানস গুলো কি করেছে, গিয়ে ওদের দেখতে পায়নি, বোঝেনি যে সিঁড়ি দিয়ে উঠে গেছে, ওরা ডান দিকের ঘরটায় ঢুকে ভাঙচুর করে দিয়েছে। ওরা কিন্তু বেকার ল্যাবরেটরি, মানে অনেকে আমাকে এরকম বলেছে এর আগে যে এতো নকশালরাও এই করেছিল ওই করেছিল। নকশালরা একটা রাজনীতি করবো এই শিক্ষা ব্যবস্থা পাল্টানোর জন্য, একটা সেটা ভুল হোক ঠিক হোক। আপনি বলছেন বেকার ল্যাবরেটরি জেনে ঢুকেছিল, এরা তো স্কটিশের ফিজিক্স ল্যাবরেটরি নকশালরা ভেঙে দিয়েছিল। তো ভেঙে দিয়েছিল তার একটা অন্য পারপাস ছিল, সেটা একটা সেটা ভুল ঠিক অন্য কথা। কিন্তু এরা যে গেছে, এরা ওই দেবশ্রুতিও আমাদের বলছিল যে দেখুন এরা জানেই না যে প্রেসিডেন্সি কলেজে কোথায় কি। হ্যাঁ, এবং মেন বিল্ডিংটাই যে গ্লোরির জায়গা, সেই মেন বিল্ডিং সেটাও কিন্তু এদের ধারণা নেই। এরা আসলে মেয়েদের চেস করছিল, এরা যেটা বোঝে। মানে এই হচ্ছে মূল কথা। এরা এই ছবিগুলোই তো দেখছি, এরা কেউ ছাত্র নয়, বা ছাত্র যদি হয়ও কেউ 2-4 জন যদি থাকে, ওই আমি দেখলাম ওর মা বলেছে যে আমায় চাকরি দেবে বলে নিয়ে গেছে, সেই পুরনো টোপ।
একেবারে মানে ভ্যান্ডালিজম ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। শ্রমিক কি বলবে? প্রেসিডেন্সির তদন্ত যেদিকে এগোচ্ছে এবং শিলিগুড়িতে তদন্ত এবং এই কাণ্ডের জেরে কমিশনারকে সরে যেতে হলো। কমিশনারকে কি কারণে সরতে হয়েছে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন বা এদের সর্বোচ্চ প্রশাসন জানে। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রীকে যেভাবে তাদের আক্রান্ত হতে হয়েছে, তো স্বাভাবিকভাবেই সেই ঘটনাটার প্রতিক্রিয়া হবে। তার প্রতিক্রিয়া স্বরূপ সামান্য কিছু অনুরাগের ছোঁয়া যে বিভিন্ন জায়গায় লাগবে না, এটা তো কোনো কথা নেই। 2-4টে একটু অফিস টফিস ভাঙচুর, পতাকা পোড়ানো, এ ধরনের ঘটনা ঘটতে পারত। কিন্তু লাগাতার যেভাবে চললো, মুখ্যমন্ত্রীর আবেদনকে অগ্রাহ্য করে উপেক্ষা করেও যেভাবে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা চললো, এটা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। এবং সেক্ষেত্রে পুলিশ যে খুব একটা সক্রিয় ভূমিকা পালন করেছে, এটা একদমই ঠিক নয়। না শ্রমিক, পুলিশ সরকারের কথা বা শাসক দলের কথা শুনে চলছে, এটা এ রাজ্যে কি নতুন ঘটনা নাকি? না, এই রাজ্যে নতুন ঘটনা নয় তো, কিন্তু এখন কিছু মানুষ আশ্চর্য হচ্ছেন শুনে যে পুলিশ নাকি সরকারের কথা না শুনে কাজ করবে। এই বক্তব্যটাও ঠিক নয়। মানে রবীন্দ্রনাথের যে বক্তব্যটা, সে বক্তব্যের সঙ্গে আমি একমত নই। কিন্তু আমি একটুখানি একটা লাইন যোগ করতে চাই, সেটা হচ্ছে পুলিশ বোধহয় এখন কনফিউজড যে কার কথা শুনবো, লোকাল নেতার কথা শুনবো না রাইটার্স বিল্ডিং এর কথা শুনবো, বা কথা শুনলেও শাস্তি পেতে হবে না। হ্যাঁ, মানে কার কথা শুনবো। কারণ আমি এই কদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম, একটা বিশাল অংশ রাস্তা না খানিকটা সারাই হয়েছে আর বিশাল অংশ রাস্তা সারাই হয়নি। তো আমি লোকাল লোকেদের জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটার এরকম অবস্থা কেন এতটা, বলছে দিদি এই রাস্তাটার মধ্যে 15টা ক্লাব আছে, যে যাকে কন্ট্রাক্ট দিতে হবে তাদেরকে 15 জনকেই দিতে হবে। তারা পরিষ্কার বলছে যে সিপিএম এর আমলে আমরা একটা লোকাল কমিটিকে একটা টাকা দিতাম, একজনকে দিলেই ঝামেলাটা মিটে যেত। এখানে আমাদের হ্যাঁ তারা ভাগ করে দিত বা তারা আলিমুদ্দিনে পাঠাতো, সে আমার জানার উপায় নেই। কিন্তু হোয়াট এভার, তারা একজনকে দিতে হতো। এটা নন্দীগ্রামে গিয়ে আমি শুনে এলাম যে এখন হয়েছে কি সবাই নেতা, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, ফলত গণতন্ত্রীকরণ হয়ে গেছে। এটাই আমি বলতে চাইছি। রবীন্দ্র তুমি বলে দাও। সেটা হচ্ছে সিপিআইএম এর আমলে সিঙ্গেল উইন্ডো সিস্টেম ছিল। এখন তৃণমূল কংগ্রেস দলের নাম হচ্ছে তৃণমূল স্তরের দল, তো সেজন্য রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ হয়েছে। পঞ্চায়েতের ওপর আস্থা থাকুক বা না থাকুক, একটা ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমি হয়েছে। প্রত্যেকেই লম্বা ঝুলের পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছেন, একটা শব্দ ছিল না খেটে খা, ঠিক প্রত্যেকেই নেমে পড়েছে। এখন নির্বেদারও ঝুলটা বড়, সেটাও আর কি নির্বেদা দেখাচ্ছেন। এখন ঘটনাচক্র যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে যে, যেটা বোলান্দি বলেছেন, এই কথাটা আমি বারবার বলছি, যে আমি আগেও বলেছি এই চ্যানেলেও, যে পুলিশ চিনতে পারছে না স্থানীয় স্তরে তৃণমূলের প্রকৃত নেতা কে, কে প্রকৃত ভাইস প্রেসিডেন্ট, ব্লকের সভাপতি কে, কার কথা শুনলে শাসক দলের কথা শোনা হবে বলে এরকম একটা বার্তা পৌঁছানো যায়। আধার কার্ড ইস্যু করে এদিকে পুলিশ কনফিউজড হয়ে গেছে, আর প্রত্যেকেই যারা বলছেন তারা প্রত্যেকেই নিজেকে একদম নেত্রী অত্যন্ত কাছের লোক বলে মনে করছে। এখন আমরা তো শুনছি রামকৃষ্ণদেবের একটা কথা আছে, এখন তো রামকৃষ্ণ বিবেকানন্দের একটা অন্যভাবে পরিমণ্ডলে আমরা আপ্লুত হয়ে আছি। রামকৃষ্ণদেবের একটা কথা বলেছিলেন যে অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের যা যায় রে। তো প্রেসিডেন্সি কলেজে ঢুকে যারা টুকটাক ভাঙচুর করে দিয়েছেন, তাতে প্রেসিডেন্সি তো যে গৌরবান্বিতটা খুব একটা কমে যায়নি। আবার একটা নতুন প্রকরণ শোনা গেল, যুক্তি শোনা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট, মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য প্রেসিডেন্সি হয়েছেন। মানে কিছু তাবেদার কথা বলতে বলতে, মানে যারা মমতা ব্যানার্জিকে ডোবানোর একচেটিয়া কন্ট্রাক্ট নিয়ে ফেলেছে, ঠিক এরকম কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছেন। তো তারা পরে সেই যদি না জন্মিত অচিন্ত তাহলে ঠাকুর তোমায় কে বা চিনত, ঠিক এই পরিস্থিতিতে গোটা ব্যাপারটিকে নিয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, আমরা যারা রাজনীতি করি, মানে রাজনীতি করেছি বহু ছোটবেলা থেকে, তারা দেখেছি যে সাধারণ সুশীল সমাজের মানুষ, বোলান্দিদের মানুষরা যাই বলুন না কেন, কোনো জায়গায় কোনো আন্দোলন সংগঠিত করতে গেলে, কোনো জায়গায় লোক জড়ো করতে গেলে স্থানীয় মানুষ বা আজকের রাজনীতিতে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতি ছাড়া সেটা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ওখানে উপস্থিত ছিলেন,
রোহান আরেকজন যে কাউন্সিলরের কথা উনি বললেন, তিনি ঘটনাচক্রে আসতেন না, ভদ্রমহিলাকে আমি চিনি, আগে সিপিআইএম এর কাউন্সিলর ছিলেন, এখন বুঝতে পেরেছেন যে 34 বছর একটা ব্যাপক অপশাসন হয়েছে, এর তার বোধোদয়টা হয়েছিল ঠিক পুরসভার নির্বাচনের আগে, সেজন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হয়েছেন। তো স্বাভাবিকভাবেই তার মনকে মানিয়ে নিতে একটু সময় লাগছে, সেই জন্য তিনি হয়তো প্রেসিডেন্সিতে যেতে পারেননি। কিন্তু প্রশ্ন যে প্রেসিডেন্সিতেই হামলা হলেও যে হামলা অন্য কলেজে হলে সেটা হামলা নয়, এটা এই তত্ত্বতে হামলাটাই শিক্ষার উপর হামলা। কিন্তু আপনারা যাদের যাদের বিবৃতি দেখাচ্ছেন, আমি শুধু তাদের কথা বলতে চাই, একটু অপ্রাসঙ্গিক হলো। সেটা হচ্ছে আমি ব্যক্তিগত আক্রমণ স্তর বা কারোর মানে কুৎসার রাজনীতির মধ্যে যাচ্ছি না, কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি তৃণমূলের দলের বড় 3-4জন নেতাকে দেখেন, এই এত বিবৃতি কেন হচ্ছে? কেন যেখানে বিবৃতিটা দেওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের দলের, সেখানে বিবৃতি দিচ্ছেন সরকারের একজন উচ্চপদস্থ মন্ত্রী। তার মানে এখানে এই যে সরকারটা পশ্চিমবঙ্গে আছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুব্রত বক্সী, মুকুল রায়, যারা বলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এরা সব বিবৃতি দিতেন, তাহলে বোঝা যেত। কিন্তু আসলে এখানে 3-4জন যে বড় প্লেয়ার আছেন, মানে আমার কথা যেরকম সুব্রত মুখার্জির কথা শুনলাম, বর্ণময় চরিত্র। তুমি আগেও বলেছি উনি মেসি, উনি ওনার মতো ওনার ঢঙে উনি যেভাবে ট্যাকল করবার কথা উনি করে চলেছেন। আপনি যদি তাকিয়ে দেখেন পার্থ চ্যাটার্জির দিকে, শুধু পার্থটাকে দেখবেন সব সময় হাসি খুশি পার্থ চট্টোপাধ্যায়, কর্পোরেট রসে সিক্ত পার্থ চট্টোপাধ্যায়। আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে চাই যে উনি নিজের ওজন কমান এবং শিল্পের ওজন রাজ্যে বাড়ান, এটা আমরা চাই। কিন্তু তুমি এটা ভালো করে, আগে একটা গল্প চলতো না যে জ্যোতি বসুকে কেউ হাসতে দেখেছেন কিনা, কিন্তু আমরা কিন্তু পার্থ চ্যাটার্জিকে আমি অনেকদিন ধরে হাসতে দেখেছি, কিন্তু কোনো সময় পার্থ চ্যাটার্জির মুখে এখন হাসি দেখা যাবে না। কারণ পার্থ চ্যাটার্জি বিরক্ত, পার্থ চ্যাটার্জি ক্ষুব্ধ, পার্থ চ্যাটার্জির হৃদয় বলছে জমিনীতি পরিবর্তনের কথা, পার্থ চ্যাটার্জির হৃদয় বলছে সেজ নিয়ে নতুন করে পুনর্বিবেচনার কথা, কিন্তু মস্তিষ্ক বলছে সাবধান, বস ইজ অলওয়েজ রাইট। এই দোটানার মধ্যে পড়ে বিভিন্ন সময় তিনি বিভিন্ন ধরনের বিরুদ্ধে বলে চলেছেন। এখন এমন একটা পরিস্থিতি এরপরে আসবে যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কথা, মানে পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করে, আমরা কিন্তু কেউ তৃণমূল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে পারবো না। তৃণমূল শাসক দল, প্রিন্সিপাল অপোজিশন সিপিআইএম, আমাদের বিধানসভার সদস্য নেই, কিন্তু আমরা ছোট কথা ছোট ব্যথা নিয়ে আমরাও বাজারে আছি। কংগ্রেস আছে, কিন্তু আমরা একই ফ্যাটার্নিটির, তো আমরা সবাই রাজনৈতিক কর্মী। রুন্দা এখানে আছেন, প্রিন্সিপাল অপোজিশন বাম ফ্রন্ট। হ্যাঁ, সেটাই মানে বাম ফ্রন্ট, তা না হলে আমরাই প্রিন্সিপাল অপোজিশন। সেটা ঠিকই, প্রিন্সিপাল অপোজিশন বাম ফ্রন্ট নেতা সেই হিসাবে দাঁড়িয়ে যদি আমরা করি, এরপরে দেখা যাবে আমাদের কথার কেউ কোনো, আমাদের কথার মানে কোনো রাজনৈতিক নেতার কথার কেউ কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না, কারণ মানুষ এটা দেখতে পাচ্ছে। আজকে এসএফআই এর আন্দোলন নিয়ে যে ঘটনা দিল্লিতে ঘটেছে, তার যে আপনি দুটো ঘটনাকে যদি সুমন তুমি পাশাপাশি রাখো, দেখতে পাবে দুটো ঘটনার মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। একদিকে সিপিআইএম এর মতো একটা মানে সংগঠিত রাজনৈতিক দল, তারা দিল্লিতে একটা বিক্ষোভ দেখাচ্ছে, সেখানে দলের অনুমোদন নেই, এটা হতে পারে না। সেই রাজনৈতিক দলের যিনি ছাত্র নেতা, তার ঘাড়ে 12টা মাথা নেই যে দুদিন পরে সে একার সিদ্ধান্তে প্রেস কনফারেন্স ডেকে বলতে পারে যে আমি অন্য গেটে ছিলাম, আমরা অন্য গেটে ছিলাম, ওই গেটে ছিলাম না। আবার সে কলকাতায় এসে আরেক ধরনের বিবৃতি দিচ্ছে, এবং প্রকাশ্যে কিন্তু আমরা টিভিতে দেখছি কয়েক হাতের মধ্যে সে আছে অমিত মিত্রের। ঠিক একইভাবে এখানেও দেখছেন সেই একই গল্প কিন্তু এখানে চলছে। এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, কাউন্সিলরকে সামনে দেখা যাচ্ছে, বলে যে না এটা সাজানো ঘটনা, সামনে কেউ নেই। কাউন্সিলর রেখে সেখানে উপস্থিত, এবং বোলান্দি যে কথাটা বলছিলেন, যে আমি ওই বিতর্কের মধ্যে যাচ্ছি না, বহু লোক এসেছে যারা ছাত্রই নয়, এটা অর্গানাইজ করে নিয়ে আসা হয়েছে। কারণ কোনো সুস্থ স্বাভাবিক ছাত্র যদি কোনো মেয়েদের তাড়াও করে, সে গিয়ে কোনো ল্যাবরেটরি ভাঙতে পারে না। সে হয়তো একটু মানে সেই কথায় নিম্ন মেধার, মধ্য মেধার ছাত্র হতে পারে, অন্য কোনো কলেজে পড়তে পারে, কিন্তু একটা ল্যাবরেটরি একটা ছাত্র ভাঙবে, এটা সব ছাত্র রাজনীতির এর মধ্যে নয়। কিছু মানুষ ঢুকে পড়বে, শিক্ষাব্রতী, এরা ওই শিক্ষাব্রতী না, আমরা ওই যেটা দেখলাম। হ্যাঁ, কিন্তু শ্রমিক এরাই কিন্তু জেল খাটছে, মানে যে 4জন আমরা দেখিয়েছি, কেউ কাহাওড়ায় থাকে, কেউ কুলপিতে থাকে, চাকরি দেব এই বলে নিয়ে যাওয়া ছিল। না, আমার বক্তব্য যে কোনো নেতা কিন্তু জেল হাজতে যাননি, যারা গেছে তারা কিন্তু ছাত্র। নেতাদের তারা অগ্রিম জামিন পেয়ে গেছেন, অগ্রিম জামিন নিয়ে তারা। নেতা তো যাবে না, সেটাই, তার নামই তো সরকার, এর নামই তো পালা বদল।
পরিবর্তন হলে তো নেতা চলে যায়, খেয়াল করছে না। এর নাম বহু জায়গায় বহু নেতা, কংগ্রেস বলুন বিজেপি বলুন, বহু নেতা কিন্তু জেলে আছে, এর বাইরে নয়। কিন্তু এখানে যে ঘটনা ঘটলো, প্রথম যাদের গ্রেপ্তার করা উচিত ছিল তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। চাকরি দেবার টোপ দিয়ে কাউকে নিয়ে গেছে তাও নয়, বুঝলাম সে ছাত্র ছিল, কিন্তু ওই ভিড়ের মধ্যে যারা, ওইখানে আমাদের দলীয় কার্যালয় আছে, ওখানকার স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করুন ওখানে কোন পাড়ার ছেলে ছিল, আমার স্ট্রিট থেকে কারা এসেছিল, শিয়ালদা থেকে কারা এসেছিল, কলাবাগান থেকে কারা এসেছিল, জিজ্ঞেস করুন না। রবীন্দ্র তো পুরনো পাড়া, রবীন্দ্র এলাকা থেকে কজন এসেছিল, কজনকে পাঠিয়েছিল, আর এর কোনো খবর নেই। এরা ছাত্র নয়, এটা একটা অদ্ভুত না। জোড়াসাঁকো থানার ওসি বলছে যে ওরা জমায়েত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, ওদের কলুটোলা দিয়ে বেরিয়ে যাবার কথা ওরা বলেছে আমাদের, হঠাৎ দেখি ওরা দৌড়ে প্রেসিডেন্সির দিকে যাচ্ছে। এটা কিরকম অ্যাবসার্ড পুরো ব্যাপারটা না। এর মধ্যে একটা ব্যাপার আছে, আমি মানে আসল কথা যদি বলতে হয় না, না প্লিজ আমি একটু হালকা করেই বলছি, আসল কথা যদি বলতে হয় না, প্রয়াত আমাদের গজল গায়ক জগজিৎ সিং এর একটা গান আছে, বাত নিকলেগি তো বহু দূর তক যায়গি। এর মধ্যে আবার সোমেন মিত্রর শ্রী শিখা মিত্র, তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক আছেন, মানে তিনি নির্বাপিত ছিলেন, হঠাৎ তিনি প্রজ্বলিত তিনজন এখনো বলার সুযোগ পায় না। বিমলবাবুর কাছে যাও, আমি যাবো, যেহেতু এখনো তিনজন বলার সুযোগ পায়নি। বিমলবাবু, আমার একেবারে স্পেসিফিক প্রশ্ন, যে পক্ষপাতিত্বের কথা উঠছে সেটা কখনো প্রশাসনের কখনো শাসক দলের, ধরুন শিলিগুড়ির ঘটনা, সেখানে আমরা সবাই জানি দুপক্ষের দুটো দলে একটা সংঘর্ষ, একদিকে সিপিআইএম একদিকে তৃণমূল কংগ্রেস, দুপক্ষে মারপিট হলো, 51 জন গ্রেফতার হলেন, তার ভেতরে 46 জন 8 দিন জেল হাজতে তারা কাটালেন। 46 জনই সিপিএম কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী গ্রেফতারের সংখ্যা 0। মানে আমি বলছি কোনো ফুটবল ম্যাচেও তো এই স্কোর হয় না যে 46-0। যদি দুপক্ষেরই মারপিট হয় তাহলে আমি সমান সমান করতে বলছি না, কিন্তু গ্রেফতারের ক্ষেত্রে শুধুমাত্র 46 জনকে 8 দিন জেল হাজতে কাটাতে হলো, বাকি পক্ষে 0। এটা তো একটা ফিগারটাই বলে দিচ্ছে যে কোথাও একটা পক্ষপাতিত্ব ছিল। আপনার কি মনে হয়? না, একটা ফিগারের গল্প বলি। হাওড়া জেলার একটা কলেজে পড়াতাম, উলুবেড়িয়া কলেজ, এখন পড়াই না, চলে এসেছি কলকাতায়। তো একবার ওখানে ওই একটা খালের ধারে দুটো গ্রুপের মধ্যে মারপিট হয়েছিল। তো পরের দিন দেখলাম দুটো সম্প্রদায়ের মধ্যেই মারপিট হয়েছিল দোকানে, দুটো সম্প্রদায়েরই 4 জন করে গ্রেপ্তার করা হয়েছিল, একদম বেশি কম কিচ্ছু করা হয়নি, মোটামুটি ওটা একটা ব্যালেন্স ছিল। তো এখানে ওই ব্যালেন্সের অভাব হয়ে গেছে। তো সেই ব্যালেন্স নিয়েও একটা প্রশ্ন হয়েছিল যে সত্যি কি দুটো দলেই 4 জন করে মারপিট করেছিল? এখানেও সেরকম প্রশ্ন, একটা দল, কিন্তু ওটা 8-0 হলে আপনার প্রশ্ন আরো বেশি, প্রশ্নটা একটু বেশি হতো। এখানে প্রশ্নটা ওই জন্য একটু বেশি হয়েছে যে 46-0 কেন, ওটা 46-2ও হতে পারতো। তবে এটা ঠিকই আপনাদের যেরকম অনেক রকম মানে অনেক বেশি অ্যাক্সেস আছে, তো শিলিগুড়িতে কিছুটা খোঁজ খবর আমিও করেছিলাম যে ঠিক ঘটলোটা কি। তো সেখানে অনেকেই বলেছেন যারা কেউই তৃণমূল করেন না, তারা বলেছেন যে সিপিএম ওখানে খুব সাধু পুরুষের ভূমিকা পালন করেনি, এবং তাদের বক্তব্য যে ওরাও ওই কাঁচের সব রেখেছিল এবং বেশ ওপর থেকে ছোড়াছুড়ি এবং এটা সংঘর্ষ হয়েছে। কারণ এখনো পশ্চিমবঙ্গে যেসব জায়গায় সিপিএম এর শক্তি নাই করে টিকে আছে, তাদের মধ্যে শিলিগুড়ি অঞ্চলটা একটা জায়গা, উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতেও সিপিএম এর কিছু শক্তি রয়েছে। তো যাই হোক, তো এখানে কিছুটা প্রশ্নটা আসে যে একটা দলেরই তুমি 46 জনকে ধরলে আর একটা দলের ধরলে না কেন? তবে এটা মনে করার কোনো কারণ নেই যে সেদিন সিপিএম শুধু দাঁড়িয়ে মার খেয়েছে, ব্যাপারটা কিন্তু তা নয়। তবু নিরপেক্ষ তদন্তের স্বার্থে অন্য দলেরও যারা গন্ডগোল পাকিয়েছিল ধরার দরকার ছিল। তবে এটা ঠিকই, প্রেসিডেন্সি কলেজে যেটা হয়েছে, এটা একটু আগে বললাম যেটা বললেন, এটা নিয়ে আমার একটু আপত্তি আছে। এটা ঠিকই, যা ভাঙচুর হলে তার একটা ক্লাস বায়াস থাকে, যারা ভাঙে তারা তার ঘৃণা নিয়ে ভাঙে বা কোনো একটা ক্ষোভ তৈরি হয়। তবে এমন নয় যে প্রেসিডেন্সি কলেজের ওই মেয়েরা আনঅ্যাটেইনেবল বলে আক্রমণ করলো, বিদ্যাসাগর কলেজের মেয়েরা সবাই অ্যাটেইনেবল, এটা কিন্তু ব্যাপারটা তা নয়। যারা ভাঙে তারা হচ্ছে ভ্যান্ডালস, ওরা ভ্যান্ডালিজম করে, এবং সেই ভ্যান্ডালদের কোনো জাতপাত থাকে না। বহু ক্ষেত্রে দেখেছি, জাতপাত বলতে আমি রাজনৈতিক জাত বলছি, কোনো অন্যরকম জাত বলছি, কোনো রাজনৈতিক পরিচিতি থাকে না, তারা ওইটা করতেই যায়। হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়া যায়, কিন্তু ওটা করতেই যায়। বহু ভাঙচুর দেখেছি হাওড়ার কলেজে বা কলকাতারও 2-1 জায়গায়, যে সেখানে ঘটনাগুলো একই, অর্থাৎ যারা ভাঙে তারা একটা অপরিসীম ঘৃণা বা একটা বিকৃত ঘৃণা নিয়েই ভাঙে। প্রেসিডেন্সি কলেজেও তাই ঘটেছে। কিন্তু এখানে একটা কাজ হয়েছে, আপনাকে স্বীকার করতে হবে। অটল বিহারী বাজপেয়ী এখন যদি কথা বলতে পারতেন, তিনি দেখতেন তার কথাটা নিয়ে কতখানি পশ্চিমবঙ্গে মানুষ বলে রাজধর্ম। একবার তিনি নরেন্দ্র মোদীকে বলেছিলেন, আমরা এখন প্রতিটি লাইনে কথাটা বলি যে রাজধর্ম পালন। প্রেসিডেন্সি কলেজে গ্রেপ্তার হয়েছে, যারা ভাঙচুর করেছিল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এবং আমার মনে হয় উত্তরবঙ্গে যে ঘটনাটা ঘটলো আজকে, অর্থাৎ সেখানকার পুলিশের যিনি শীর্ষ বলা হচ্ছে সেই গ্রেফতারটাও পক্ষপাতদুষ্ট, নেতারা কেউ গ্রেফতার না, নেতারা কেউ গ্রেফতার হলো না, মানে আমি যতটুকু জেনেছি যারা ভাঙচুর করেছিল ডিরেক্টলি তাদেরই গ্রেফতার করা হয়েছে। নেতারা ভাঙচুর করেছেন এরকম এখনো পর্যন্ত প্রমাণ আমি যতটুকু জানি পাওয়া যায়নি। তারা উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন। তো আমি তদন্ত সাপেক্ষে বলবো, তারা যদি অন্যায় করে থাকেন তাদেরও গ্রেফতার করা উচিত। এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হচ্ছে, আমাদের মনে হয় একটু ওয়েট করা উচিত, নিশ্চয়ই উচিত, নিশ্চয়ই উচিত। উত্তরবঙ্গে যেটা হয়েছে, পুলিশের একটা অত্যন্ত অন্যায় কাজ ছিল ওখানে, সেটা হচ্ছে সমস্ত রকম হিউম্যান রাইটসের নিয়ম ভেঙে পায়ে বেড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। আমি মনে করি সেই দিনই সরানো উচিত ছিল, দুদিন পরে সরানো দরকার ছিল না, সেই দিনই পুলিশ কমিশনারকে সরানো দরকার ছিল। তাই দেরি হলেও এটা আমি ওয়েলকাম করছি, তার কারণ যখনই কিছু ঘটনা ঘটে, কোথাও একটা প্রচন্ড গন্ডগোল হলো বা প্রশাসনিক ভূমিকার ত্রুটি হলো, একসঙ্গে সবাইকে সরানো যায় না, কিন্তু প্রতীকী হিসেবে খুব শীর্ষ একজনকে সরিয়ে দেওয়া হয়। বহু ক্ষেত্রে ঘটেছে, সব প্রশাসনের। তবে হোম মিনিস্টারের একটা ক্ষমা চাওয়া উচিত। যাই হোক, সেটা হোম মিনিস্টারের ব্যাপার। তবে এই ঘটনাটায় তিনি যখন সরিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে আমি বলবো রাজধর্ম তো নিশ্চয়ই না, হিন্দিতে একটা প্রবাদ। হ্যাঁ, যাই হোক, তো রাজধর্ম তো নিশ্চয়ই পালন হয়েছে। তবে রাজধর্ম তখনই পুরোপুরি পালন হবে যদি পুলিশ আরো নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু কিছু করছে না এইটা বলাটা ঠিক নয়। তবে এটা ঠিকই, আমি যেরকম অশোকবাবুর কথা তো মনে হচ্ছে উনি ব্যাকরণ ট্যাকরণ গুলিয়ে ফেলেছেন, কারণ উনি বললেন যে গৌতম দেব ক্ষমতার দম্ভে হতাশ হয়ে পড়েছেন। তো ক্ষমতার দম্ভে কি করে হতাশ হয়, উনি নতুন বাংলা ব্যাকরণ লিখছেন। তো আমার তো মনে হচ্ছে উনি বড় হতাশ হয়ে পড়েছেন, কারণ একসময় শুনেছিলাম শিলিগুড়িতে গিয়ে ওনার ভয়ে নাকি বাঘে গরুতে ছাগলে সব এক ঘাটে জল খায়, সেটা খাচ্ছে না, সেই জন্য হয়তো উনি ব্যাকরণগুলোকে গুলিয়ে ফেলেছেন। তবে বর্তমান সরকার একেবারে কিছু করছে না, রাজধর্ম কোনো পালন হচ্ছে না, এবারে সবাই এটা হেসে উড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি দেখা দিচ্ছে। আমি তাদের সঙ্গে একমত নই, যেরকম সিপিএম এর ভূমিকা নিয়েও আমি একমত নই। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে ঋতব্রত দাঁড়িয়ে আছে অমিত মিত্রর পাশে, হাত তুলে স্লোগান দিচ্ছে, এবং যেখানে দেখছি দিল্লি পুলিশের কথা নিয়ে নির্বেদা বললেন, আমি কাউন্টার করছি না, কিন্তু আমার মনে কতগুলো প্রশ্ন আসছে। সেটা হচ্ছে যে জায়গায় যোজনা কমিশন অবস্থিত, ভারতীয় অর্থনীতির নার্ভ সেন্টার, তো প্রত্যেক দিনই কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যাতায়াত করেন, এমনকি প্রায় প্রধানমন্ত্রী যান ওখানে। দিল্লিতে আপনি বহুবার গেছেন সাংবাদিকতা সূত্রে, আমি এতবার যাইনি কিন্তু কয়েকবার গেছি। দিল্লিতে এইসব জায়গায় মাছি গলতে দেওয়া হয় না, সেখানে এসএফআইয়ের এরকম একটা জমায়েত হতে দিল এবং সেখানে মন্ত্রীর ওপর আক্রমণ ওখানে হতে দেয় না। এটা বোধহয় ঠিক না। আমি নিজে করেছি বলে বলছি, আমি নিজে করেছি বলে, তখন আমি অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসে ছিলাম, আমরা নিজেরা করেছি। তখন তারকেশ্বরী সিনহা নিজে ছিলেন নেত্রী, তিনি খুব বড় নেত্রী ছিলেন, নাম শুনেছেন বোধহয় আপনি? হ্যাঁ, তো খুব বড় নেত্রী ছিলেন তিনি, হ্যাঁ, খুব অসাধারণ বলতেন, ভীষণ ভালো বাগ্মীও ছিলেন, নেতাও ছিলেন। তো ওর নেতৃত্বে এবং আরও অনেকের নেতৃত্বে, শরদ পাওয়ার নিজে ছিলেন, এদের নেতৃত্বে ওখানে প্ল্যানিং কমিশনের সামনে বড় করেছে বিক্ষোভ। ন্যাচারালি সে বিক্ষোভ মারামারি করার ব্যাপার হবে না। আপনারা যখন করেছিলেন তখন কিন্তু নিরাপত্তা নিয়ে এত বাড়াবাড়ি হতো না। গত 10 বছরে যেরকম নিরাপত্তা নিয়ে দিল্লিতে বাড়াবাড়ি হতো, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি হ্যাঁ, পুলিশ পেছনে ডেকেছিল, দাঁড়ায়নি বলে ঘিরে ধরলো সামনে দিয়ে, বলে আপনাদের জেলে নিয়ে যাবো। দাঁড়াতে বলছিলাম, দাঁড়াচ্ছেন না কেন? কেন না, ব্যাগ দেখবি। এইরকম দিল্লি পুলিশ, কিন্তু সেই দিল্লি পুলিশ ওখানে হতে দিল। আমার মনে হচ্ছে ঘটনাটা ঘটতে দেয়নি তো। না, কদিন আগে যখন দিল্লিতে অত বড় ঘটনা ঘটে গেল, তখন কি আপনি মনে করেছেন দিল্লি ঘটতে দিয়েছিল? না, তা নয়, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমার কেমন একটা মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে, নিশ্চয়ই মনে হতে পারে, সেটা হচ্ছে নিশ্চয়ই মনে হতে পারে একজন মন্ত্রী আক্রান্ত হলেন, একজন জেড ক্যাটেগরির যিনি নিরাপত্তা পান তার চারদিকে ঘিরে ধরলো পুলিশ, দেখছি সেফ ব্যাপারটাকে যেন এদের আটকাচ্ছে, তাদের সরাচ্ছে না, এবং চোখের সামনে ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি কার কি ভূমিকা। এবারে দিল্লি পুলিশ করছে কি, সে একটা তদন্ত করে ব্যবস্থা নেবে। এই এন্টায়ার ঘটনাটা আমার কাছে অন্তত পুলিশ তদন্ত করছে না, পুলিশ তদন্ত করছে না, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নয়, স্পেশাল সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট তিনি করছেন। সেটা আর বোধহয় পুলিশের তদন্ত শুনিনি। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে
স্পেশাল সেক্রেটারি তদন্ত করবেন, তারপর পুলিশ ব্যবস্থা নেবে। আমাদের পুলিশ জীবন তো সবার আগে সংক্ষিপ্ত, ব্যবস্থা নেবে। আমাদের সংক্ষিপ্ত সুতরাং জীবন। এবং সবচেয়ে বড় কতটুকুই কথা বা জানা সিপিএম আছে। এই ঘটনাকে যেভাবে ডিল করেছে, আমার তো মনে হচ্ছে ক্ষমতা হারিয়ে সিপিএম নিজেও বিপর্যস্ত হয়ে গেছে। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতিটা বোধহয় এখন সবার ক্ষেত্রে আপনাকে খুঁজে বার করতে হবে, শুধু পশ্চিমবঙ্গ সরকারের দিকে সবাই বিপর্যস্ত। দিল্লি সিপিএম পার্টি এই বিক্ষোভ অ্যারেঞ্জ করেছিল বলে আজকেই নয়াদিল্লিতে জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। অবশ্যই তিনি ঋতব্রতর পাশেও দাঁড়িয়েছেন। কি বলেছেন সীতারাম, দেখো। होती है तो पुलिस कार्रवाई करेगी ना, तो अगर कार्रवाई नहीं हुई तो उसका मतलब क्या? कहीं से भी आप चिल्लाते रहिए जो भी चिल्लाना चाहिए, लेकिन अब जब केस होगी तभी तो कार्रवाई होगी। No, that's we have asked the Delhi committee to find out because they organized it, and we requested the police to give us the whole what you call the video coverage that they have. That coverage, most comprehensive coverage, is with the police, and police have said that on that basis they have prepared their report and submitted it to the Lieutenant Governor, to whom they are responsible. হ্যাঁ, মানে 6 ঘন্টা পরে যাই আমার টোটাল বক্তব্যটা আমি একটু বলতে চাইছি, মানে সমস্ত ইস্যুগুলো যা যা এখানে এসছে সমস্ত ব্যাপারটাই একটু বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রে মানে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে, একটা কথা এখানে এসে নির্বেদ দাই বলেছেন যে পুলিশ তদন্ত করছে। আপনার প্রশ্নের উত্তরে মানে তদন্ত হচ্ছে, পুলিশ না, তদন্ত হচ্ছে। কারণ একটা জিনিস শুনুন, যে ধরুন একজনকে মার্ডার করে চলে গেল, তদন্ত হবে, তদন্ত হয়ে তারপরে পুলিশ কাউকে অ্যারেস্ট করবে, এইটা কি কোনো আইন শৃঙ্খলা যারা রক্ষা করেন তাদের? আপনি মার্ডারটা বললেন কেন? ঠিকই, আমি কথাটা বললাম, জাস্ট একটা কথা বললাম না, আপনি বাস্তবটা বলুন, দেখবেন কত ইজি লাগবে ব্যাপারটা। জেড ক্যাটাগরির একজন মন্ত্রী, মার্ডার হলে অন্য জিনিস, জেড ক্যাটাগরির একজন মন্ত্রী, তাকে ওইরকম একটা সুরক্ষিত জায়গায় তাকে এই ঘটনাটা ঘটা হলো, এবং পুলিশ বলছে, আপনারাই দেখালেন যে তাদের কাছে ইনফরমেশন ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তাহলে ইনফরমেশন থাকা সত্ত্বেও ওইখানে ওইরকম একটা সুরক্ষিত জায়গা, এবং দিল্লি পুলিশ, আজকের ওই টার্মটা খুব পরিচিত মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, রাফ অ্যান্ড টাফ। দিল্লি পুলিশ কিন্তু সত্যিই খুবই রাফ অ্যান্ড টাফ। এতৎ সত্ত্বেও ওই ঘটনা ঘটতে দেয়া হলো, অতজন লোককে ওখানে অ্যালাউ করা হলো, এবং তাদের উপর যখন আক্রমণ হচ্ছে, এমনকি মন্ত্রীর মাথায় লাঠি দিয়েও আঘাত করা হচ্ছে, তৎসত্ত্বেও স্পটে কিন্তু কেউ অ্যারেস্ট হলেন না বা কাউকে অ্যারেস্ট করা হলো না। এটা কি করে ঘটলো সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। এবং এটা একটা কারণেই হতে পারে যে সিপিএম এবং কংগ্রেসের যদি কোথাও একজাক্ট অ্যাডজাস্টমেন্ট না থাকে, তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে না। এটা আমার কাছে, আপনি পরে বলুন। না, আমি একটা কথা বলি, একটু বিকৃত করছেন কেন? আমি আচ্ছা, আপনি সেটা বলবেন, আপনি সেটা বলবেন যে এই অ্যাডজাস্টমেন্ট না থাকলে কিন্তু এই ঘটনা ঘটতে পারতো না। এটা কিন্তু আমার পরিষ্কার নয়। কেউই কথা শুনে আমার পরে বক্তব্য হচ্ছে যে ধরুন আজকে এই যে তরুণবাবু, আপনিও কি এইটাই মনে করেন আজকেও পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যেটা বলছেন পরিকল্পিতভাবে খুনের চক্রান্ত হয়েছে, কলকাতা থেকে সিপিএম লোক পাঠিয়েছে? না, আজকে বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, যেটা তৃণমূলের অনেক নেতার এই বলছেন। পরিকল্পনা তো ছিলই, পরিকল্পনা না থাকলে, খুনের কথা আমি বলিনি, একটা পরিকল্পনা ছিল ওই ঘটনাটার জন্য। আমি একটা উদাহরণ হিসেবে বলেছি খুনের ব্যাপারটা, ওখানে খুনের কথা আমি বলিনি। কিন্তু একটা পয়েন্ট হচ্ছে, এই প্লিজ রবীন্দ্রবাবু আমার পয়েন্ট হচ্ছে যে এই একটা পরিকল্পনা ছিল, পরিকল্পনা ছাড়া এই ঘটনাটা কিন্তু ঘটতে পারতো না। এটা যে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রেসিডেন্সি কলেজে ধরুন আজকে যে ঘটনা ঘটছে, বহু জিনিস, আপনি একটা জিনিস ভাবুন যে প্রেসিডেন্সি কলেজে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘটনাটা ঘটানো হয়েছে, এটা সত্যি সবাই আমরা দেখেছি। এবং মাননীয় উপাচার্য যে কথা বলেছেন, তার উপরে যখন এখানকার একজন রাজ্য সরকারের একজন সিনিয়র মন্ত্রী যখন বলছেন তার ভূগোল বিজ্ঞান দেখে নেব ইত্যাদি, এবং তার অর্থাৎ তার ইতিহাস, তার রাজনৈতিক কি ব্যাকগ্রাউন্ডে যেসব দেখে নেওয়ার কথা বলছেন, আমি মাননীয় উপাচার্যকে চিনি, কারণ তিনি আমার প্রাক্তন কলিগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অত্যন্ত ডিগনিফাইড ভদ্রমহিলা বলতে যা বোঝায় তিনি তাই। তার সম্পর্কে, একজন উপাচার্য সম্পর্কে এই কথা বলা হয়েছে, এটা একটা দিক। এটা আমি একটা অন্য কথা বলছি। ধরুন তিনি বলছেন যে আমি ভয় পাই না, আমি উপাচার্য, আমি কোনো দলকে খুশি করার জন্য এখানে আসিনি, আমাকে যদি উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় আমি একজন প্রাক্তনী হিসেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে সাফ করে যাব, এ কথাও তিনি বলছেন। কিন্তু একটা জিনিস ভাবুন যে ওখানে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘটনা হয়েছে, ভাইস চ্যান্সেলর বলেছেন, রেজিস্ট্রারও বলেছেন। কিন্তু এই ঘটনা ঘটাতে কিন্তু সব থেকে বেশি যে ক্ষতিগ্রস্ত হবে যে রাজ্য সরকার, সেটা যে বর্তমান রাজ্য সরকার। তাহলে বর্তমান রাজ্য সরকার সব থেকে ক্ষতিগ্রস্ত হবে, এবং তার দল এই কাজটা করলো,
এবং আরও নানা কথা সেখানে উঠে আসছে, জ্যাভলিন নিয়ে কিছু বক্তব্য আসছে, কিছু তথ্য আসছে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমার যেটা পরিষ্কার মনে হয়েছে যে এখানে ওরা তদন্ত করছেন, এপিডিআর থেকে গেছেন বা মানবাধিকার কমিশন থেকে অমল মুখোপাধ্যায় প্রাক্তন যিনি হেড অফ দি প্রিন্সিপাল তিনি ওখানে গেছেন। কিন্তু আমার মনে হয় সরকারের তরফ থেকে এমন একটা তদন্ত করা উচিত যেটা বিশ্বাসযোগ্য। পার্থ চট্টোপাধ্যায় কিছু কথাবার্তা বলছেন, কিন্তু একটা বিশ্বাসযোগ্য তদন্ত না করলে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার হবে না। আমি পুলিশের তদন্ত কিন্তু এখানে বিশ্বাসযোগ্য কখনোই হয় না পুলিশের এই তদন্ত, কারণ পুলিশ নিজেই অভিযুক্ত। সরকারে বিশ্বাসযোগ্য লোক, সরকারে যদি ইন্ডিপেন্ডেন্ট যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই যদি তদন্ত করে সে তাই তো হচ্ছে জোরেশাকো থানাই করছে, জোরেশাকো থানা যদি করে সে তদন্ত কোথাও কোনো বিশ্বাসযোগ্যতা আসে না। ফলে সরকারের নিজের উচিত, যেখানে মন্ত্রীরা এই কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন, তার আরেক মন্ত্রী আরেক রকম কথা বলছেন, এবং যে রিয়াকশন আছে রিয়াকশনগুলো কন্ট্রাডিক্টরি। ফলে একটা তদন্ত সত্যিকারের যেটা বিশ্বাসযোগ্য তদন্ত, জুডিশিয়াল ইনকোয়ারি কথা বলছেন, জুডিশিয়াল ইনকোয়ারি সেটা হওয়া উচিত, না হলে কিন্তু এই বিশ্বাসযোগ্যতা আসবে না। আমার পরের একটা পয়েন্ট, আমি একটা কথা আমি শেষ করি, আমি বেশিক্ষণ তো সময় পাবো না, ওরা এক্ষুনি শেষ করে দেবেন। আমার পরের পয়েন্ট হচ্ছে যে ধরুন এখানে অশোক ভট্টাচার্য উনি একজন কর্মী, এসএফআই এর একজন কর্মী, তাকে পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছে, উনি মিছিল করেছেন। পায়ে বেড়ি পরিয়ে রাখা একজন বন্দী, মানে অসুস্থ যতই বন্দী হন তাকে ওখানে বেড়ি পরিয়ে রাখা হবে, এটা কখনো সমর্থনযোগ্য হয় না। এটা মানবাধিকারের উপর প্রচণ্ড আক্রমণ। কিন্তু আমি এটা বলছি, মাননীয় অশোক ভট্টাচার্য যখন মন্ত্রী, তখন আমি বলছি, বা যখন তাদের দল মন্ত্রী, আজকালে 1990 সালের একটা, আমি এখানে 4 সেপ্টেম্বর একটা ছবি বেরিয়েছিল, রামপাল বলে একটি ডিওসো কর্মী, 1990 সালে রামপাল বলে একজন কর্মী, 4 সেপ্টেম্বর আজকালের ছবি, যে তাকে বেড়ি পরিয়ে শিলিগুড়ি হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। শিবশঙ্কর পাল বলে ডিওসো কর্মী, আপনাদের পত্রিকা মানে প্রিন্ট মিডিয়া আনন্দবাজারে শিবশঙ্কর পাল, তাকেও এই কলকাতার একটা হাসপাতালে এরকম ভাবে রাখা হয়েছে। তখন কিন্তু অশোক ভট্টাচার্যরা এর প্রতিবাদে কিন্তু কোনো মিছিল করে না। 89 সালে একটা ঘটনা দেখাবো আপনার কিছুক্ষণের মধ্যে। এই যে পয়েন্টটা দেখুন, যে আজকে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা বলুন তো, পুলিশ সত্যিই নিরপেক্ষ ছিল? আজকের যারা ক্ষমতা থেকে 2 বছর আগে চলে গেছেন, তারা এমন একটা ভাব করছেন তারা অতীতে সবাই খুব ভদ্রলোক ছিলেন, তারা এই সমস্ত কাজ কোনোদিন ভাবতে পারতেন না, করতে পারতেন না, এই সমস্ত কথা স্বপ্নেও ভাবতে পারতেন না, এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। কিন্তু এই সমস্ত কাজই কিন্তু তারা একের পর এক করে গেছেন, মানবাধিকারের উপরে, আন্দোলনের উপরে সমস্ত ভাবে তারা আক্রমণ করে গেছেন। এখন তারা এরকম কথা আজকে বলছে যে ওদের আমাদের যেটা প্রত্যাশা ছিল সেটা হচ্ছে, এবং বহু মানুষ তারা পরিবর্তন চেয়েছিলেন, সেই পরিবর্তনের সঙ্গে বহু সাধারণ মানুষ এসেছিলেন, সবাই কিন্তু তৃণমূল কর্মী নয়, তারা সাধারণ মানুষ, তারা একটা পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু দেখা গেল যে যে জায়গায় সিপিএম শেষ করেছে সেখান থেকেই ভার্চুয়ালি এরা শুরু করলেন, শুরু করে আরো অনেক দূরে এগিয়ে চলে যাচ্ছেন। এইটা এমনকি এই সরকারের যারা সমর্থক, বহু সমর্থক আছেন, তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছেন না। আবার দিল্লিতে যে ঘটনা ঘটলো, সিপিএম দলের মধ্যে এখনো পর্যন্ত বামপন্থী মনোভাবাপন্ন যে মানুষ আছেন, তারা ওইটাকে সমর্থন করতে পারেন না। ওটা আন্দোলন নয়। ধরুন একটা আন্দোলন করলে আমরা একটা মন্ত্রীর গাড়ি ঘেরাও করতে পারি, একটা মন্ত্রীকে কালো পতাকা দেখাতে পারি। আমরা আমেরিকাতে দেখেছি প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট, তিনি হোয়াইট হাউসে ঢুকছেন, পচা টমেটো ছোড়া হচ্ছে, এও খবর। এগুলো একটা আন্দোলন, সে আন্দোলন এখানে করতে দেয়া হয় না। কিন্তু মাথায় লাঠি মারা হচ্ছে, জামা কাপড় ছেড়ে দেওয়া হচ্ছে একজন সিনিয়র মন্ত্রীকে, এইটা কোনো বামপন্থী আন্দোলন নয়। এবং এটা বামপন্থী আন্দোলনের কে একেবারে ওখানে ওরা গোড়ায় পদাঘাত করছেন, সিপিএম দল যে কাজটা করছেন। এইটা হচ্ছে আমার পরিষ্কার বক্তব্য। আমি একটা বলছি, আজকে যে তুমি যে সুমন প্রথমেই দেখালে যে স্মারকলিপি নিচ্ছে না, আজ মানে যতকাল বামফ্রন্ট ছিল একটা স্মারকলিপি এপিডিআর এর কোনো সময় নেয়নি এই বামফ্রন্ট সরকার। জানো তো সুজাতকে বুদ্ধদেব ভট্টাচার্য বলে মার খাইয়েছিল ওপেনলি একাডেমিতে, বেলা দত্ত গুপ্ত, বহু মিছিল যেত, গরিব মানুষের মিছিল আসতো, মন্ত্রীরা দেখা করতেন না। কিন্তু বছরের পর বছর একেবারে বাম আমলে শিকলে বেঁধে রাখার প্রসঙ্গ উঠলো। আপনাদের দেখাবো 89 সালে এই একটা ঘটনা আমাদের সামনে এসেছিল, একাধিকবার এসেছিল। একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো।
জেল হেফাজতে থাকাকালীন শিলিগুড়িতে এসএফআই নেতাকে হাসপাতালে পায়ে বেড়ি পরিয়ে রাখা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। শেষমেশ বেড়ি খুলে দেওয়া হলেও সিপিএম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব। তারা নিশানা করেছেন খোদ মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি শিলিগুড়ির এই ঘটনা উস্কে দিয়েছে প্রায় 24 বছর আগের একটি ঘটনা। সেপ্টেম্বর 1989 হুগলির জাঙ্গিপাড়ায় পুলিশের গুলিতে কয়েকজন কংগ্রেস কর্মী আহত হন। 4 জন কংগ্রেস কর্মীকে শ্রীরামপুর হাসপাতালে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। প্রতিবাদে গর্জে ওঠেন তৎকালীন কংগ্রেস সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। আহত কংগ্রেস কর্মীদের শিকল খোলার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আব্দুল মান্নানের নেতৃত্বে বেশ কয়েকজন কংগ্রেসের কর্মী সমর্থক মহাকরণে ঢুকে বিক্ষোভ দেখান। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং স্বরাষ্ট্র সচিব এন কৃষ্ণমূর্তির পদত্যাগের দাবিতে তারা স্লোগান দিতে শুরু করেন। চাপে পড়ে তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত আহত বন্দীকে শিকল মুক্ত করার এবং ঘটনার তদন্তের নির্দেশ দেন। কাজ করেছে, আজকে তৃণমূল কংগ্রেসও সেই কাজ করছে, একই ঘটনার পুনরাবৃত্তি করছে। সেগুলো সিপিএম অপরাধীদের শাস্তি দেয়নি, আজও তৃণমূল কংগ্রেস এরকম অপরাধীদের শাস্তি দিচ্ছে না। তাই বলছি, নববর্ষের প্রাক্কালে বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী আবার প্রতারণা করছেন, আবার নাটক করছেন ভবিষ্যতের নাম করে। 1989 মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিরোধী দলে। আহত কংগ্রেস কর্মীকে হাসপাতালে শয্যার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার প্রতিবাদে তিনি সরব হয়েছিলেন। সেই মমতা এখন মুখ্যমন্ত্রী। তার পুলিশ এসএফআই এর এক নেতাকে হাসপাতালে শয্যার সঙ্গে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখল। রাজনৈতিক মহলের মত, মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। রবীন্দ্র কি বলবেন ইতিহাসের পুনরাবৃত্তি? আমি বলছি যে প্রথম কথাটা আমি বলিনি, যতক্ষণ কথা হলো এই জোড়াসাগর থানা, এই জোড়াসাগর থানায় এপিডিআর এর পক্ষ থেকে গিয়েছিলেন, এতক্ষণ স্টেটমেন্ট দিলেন। এই জোড়াসাগর থানায় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন রাজ্যের চিফ গভর্নমেন্ট হুইপ তিনি একটা মিটিং করতে গেলেন, তাকে তার দলে কর্মী দোলা সেনের অনুগামী তাকে তাড়া করলো এবং সেই জোড়াসাগর থানায় গিয়ে চিফ গভর্নমেন্ট হুইপ, যার এখানে লালবাতি গাড়ি আছে, যিনি হচ্ছেন রাষ্ট্রপতির সমতুল্য, আই অ্যান্ড ইয়ার অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য অ্যাসেম্বলি, তাকে তিনি গিয়েছিলেন, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। চড় মারার কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি ওই, হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। তারপরে আমি বলছি যে জোড়াসাগর থানায় যদি এই প্রশ্ন তৃণমূলের মানে রাজ্যের মন্ত্রী সম চিফ গভর্নমেন্ট হুইপ, তৃণমূলের নেতা, ট্রেড ইউনিয়নের বিশিষ্ট নেতা সুবনদেব চ্যাটার্জি, তার উপর ঘটেছিল। ফলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস চলছে। আর দ্বিতীয় কথাটা আমি বলি যে 34 বছরের বামফ্রন্ট এখন কথা বলেই একটা সবাই একটা লাইন পেয়ে গেছে যে আগে কি হয়েছে। 34 বছরের বামফ্রন্ট সরকার কি করেছে কি করেনি, 2011 13ই মে রেজাল্টে বামফ্রন্টকে মানুষ সরিয়েছে, তৃণমূল এসইউসি কংগ্রেসকে মানুষ ক্ষমতায় বসিয়েছে এবং সেখানে এখন এত তারা ভালো কাজ করছেন। কিছু মাসের মধ্যে 21শে সেপ্টেম্বর যখন 500 দিন তারা চলে গেলেন এবং এসইউসি এখন কথা বলছেন, এসইউসি কে বামপন্থী বলতে হবে, তারা বামপন্থী কথা বলছেন। তো এটা আমাদের শুনতে হচ্ছে, মানুষ যে এসইউসি বামপন্থী বলছে, এরকম চরম দক্ষিণপন্থী। আমি কোনো কথা বলি, আমি তো এসইউসি চরম দক্ষিণপন্থীর সাথে হাত মিলিয়ে যারা নাকি আজকে সমস্ত তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন, আমরা বলেছি একটু আগে দেখিয়েছেন যে রাজ্যের মন্ত্রী দাঁড়িয়ে থেকে, অসীম দাশগুপ্ত রাজ্যের মন্ত্রী, তিনি দাঁড়িয়ে থেকে তো খুঁটিয়েছেন, দেখালেন তো আপনি। এখন যেই মুহূর্তে নজর এলো স্থানীয় স্তরে একটা তলায় একটা পুলিশ খোলার অবকাশটা এলো কেন, এই তো পুলিশ যেই মুহূর্তে সরাইনি। আপনি এটা জানেন না, আপনি অ্যাকসেপ্ট না করলে না হবে না, আপনি অ্যাকসেপ্ট করবেন না তো জানি আমি, এই জন্য তো আপনি ওখানে বসেছেন। আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি আমাদের কথা? আমরা দুঃখ না, আপনি আমার কথা অ্যাকসেপ্ট করলে আমিও দুঃখ পাবো যে কি আছে, কারণ আপনাদের চেহারা তো দেখেছি। কারণ চৌবাগিতে একদিনে 9 জন সিপিআইএম কর্মীকে যারা খুন করে, তারপর আমরা দেখেছি আরো খুনের অভিযোগে কাকে কাকে কোথায় যেতে হয়েছে, সেগুলো আমাদের অস্বীকার
মানে বৈজ্ঞানিক। অনেকে অনেক এখন বলছেন একদিনে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া তুললেন, ক্রিয়া প্রতিক্রিয়া কতজনের প্রাণ গেছে, কারা প্রাণ নিয়েছেন, সেসব প্রশ্ন নেই। এখানে যেই প্রশ্নটাকে আড়াল করা হচ্ছে সেটা হচ্ছে 2রা এপ্রিল যেই প্রথমেই শুরু হলো, 2রা এপ্রিল বামফ্রন্টের একটা মিটিং, সেই মিটিংয়ের অনুমতি চাইলাম আমরা, বললো না দেওয়া যাবে না মেট্রো চ্যানেলে। সেই জায়গায় মুকুল রায়ের নেতৃত্বে মিটিং হলো। সেটা কংগ্রেস কেউ দেয়নি, কংগ্রেস দেয়নি, যেটা দেয়নি সেটা দেয়নি, ওদেরও দেয়নি, শুধু আপনাদের না, আমাদেরকেও দেওয়া হচ্ছে না, আমাদেরকেও দেওয়া হচ্ছে না, আমরাও অনেকবার আপনাদেরও দেয় না। ওটা বোধহয় তৃণমূলে আলাদা করে বোধহয় কিছু ব্লক করে না না, তৃণমূলের সারা বছরের জন্য ব্লক করা হয়, ব্লক করা হয়। যদি পুলিশের কাছে অ্যাপ্লাই করেন বলবেন ওটা তো ব্লক করা হয়। টাউন হলো তাই করে। ওটা অন্য যারা ওই আগে মিলেছিলেন একসাথে, তারা যখন আবার সব শিল্পী সাহিত্যিকরা গেলেন সেদিনও পারমিশন দিয়েছে, সেটাও আপনাদের অজানা কারণ নেই। তাহলে আমার বক্তব্য হচ্ছে 2রা এপ্রিল এই ছাত্রকে যেভাবে 23 বছরের ছাত্রটিকে পুলিশি হেফাজতে হত্যা করা হলো, এই প্রশ্নে পরিষ্কার সাথে সাথে বলে দিলেন, ওই এতক্ষণ বলছেন তদন্তের প্রশ্ন, তদন্ত করে দেখছি, তদন্তের আগেই তো বলে দিলেন এ ছোট্ট ঘটনা, দুর্ঘটনা, এরকম তো হয় আমাদের। এই 2রা এপ্রিলের এত বড় একটা কাণ্ড, একটা ছাত্র নেতা খুন হলো, সেই সম্পর্কে তার অপরাধীদের একজন রাজা দাস নামে একজন ড্রাইভারকে কত নির্লজ্জ বলুন। যেমন এইটা একটা অমানবিক, একটা ড্রাইভার ছোট্ট, তাকে তারা আজকে সমস্ত কর্মীরা তারা মামলা করতে যাচ্ছে যে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সে বলে আমি কি করলাম, র্যাশ ড্রাইভিং, ওখানে র্যাশ ড্রাইভিং হয়, এটা হয়। তো এইসব যারা এক একটা পর একটা দায়িত্ব জ্ঞানীন ভূমিকা পালন করছেন, যারা একটা বর্বরতার একটা চরম পর্যায়ে চলে যাচ্ছেন, ড্রাইভিং এর কোথা থেকে নিয়ে আসছে, এবং রাজা দাস তাকে স্টেটমেন্টটা তো বুঝতে হলো। এখন আপনি দেখুন, একটু আগে কথা বলছিলেন যে এই যে এপিডিআর গেছে তদন্ত করছে, অমল মুখার্জি তদন্ত করছেন, কিন্তু দেখুন তদন্তর আগে রিপোর্ট এখনো আসেনি, আমি একটা উদাহরণ দিই কথাটা, সেটা হচ্ছে যে পুলিশ কিরকম, ডিসি আমাদের জয়েন্ট সিপি এডিশনাল সিপি দেবাশিস রায়, ছাত্র নেতারা বলছে যে বাবা বলছেন ওনা করবেন পোস্টমর্টমের রিপোর্টটা দিন, হবে না, যখন সময় হবে দেবে। পোস্টমর্টমের রিপোর্ট বেরোলো না, ফরেন্সিকের রিপোর্ট বেরোলো না, পুলিশি তদন্ত শেষ হলো না, হিউম্যান রাইটস কমিশন আপনাদের সবারই আমি শুনলাম মার্সলিঙ্গিং করে তো কোনো লাভ নেই। আপনি বললেন যে এই এরা এই 2 বছরে বলছে 34 বছর কি হয়েছে, আপনারা যখন এসেছিলেন 72-77 করতে, সেটা বলেই কোনো পরিবর্তন হয়নি। 3টে জিনিস কনস্ট্যান্ট, এবার শুনে নিন, 1.5 ঘন্টা ধরে আমি শুনলাম, একটু বলি আমার কথাটা শেষ করতে। 3টে জিনিস কনস্ট্যান্ট, স্টেট কনস্ট্যান্ট, জুডিশিয়ারি কনস্ট্যান্ট, গভর্নমেন্ট কনস্ট্যান্ট। তাতে একটা পলিটিশিয়ানরা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ব্রিটিশের কাছ থেকে ইতিহাস পড়ে একটা জিনিস ইন্ট্রোডিউস করলো, পুলিশ টর্চার উইল বি কনস্ট্যান্ট। আমরা তো কোর্টে দেখি এটা, মার্সলিং করে তো কোনো লাভ নেই। আপনি একটা উদাহরণ দিচ্ছেন, দুর্ভাগ্যজনক ঘটনা যে একটা ছাত্র নেতা মারা গেল, এই পাশেই তো বিজন সেতু, 17 জন আনন্দ মার্গী মারা গেছিল, তখন মিডিয়া পাওয়ারফুল ছিল না, তখন বলতে দিন, তখন মিডিয়া পাওয়ারফুল বলছেন, তখন তো প্রতিপক্ষ ছিল না, এই প্রতিপক্ষ তখন তো মিডিয়া ছিল না, তখন তো কেবল টিভি নেটওয়ার্ক ছিল না, কেন বলছেন বেঁচে গেলেন আইনজীবী, আজকে বেঁচে গেলেন না, আজকে আপনারা জানেন আনন্দবার্গীরা নিজেদের প্রত্যেক, আপনি জানেন না এটা নিয়ে মামলা হয়েছে, এক একটা অ্যাকশন আন্ডার স্ক্রুটিনি, আপনি তো আইনজীবী হিসেবে বলছেন। কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সির যে ঘটনাটা আমরা ডিসকাস করতে বলেন না 71 সালের আন্ডার স্ক্রুটিনি আন্ডার ফোকাস বলে, কিন্তু তার মানে এটা নয় যে আজকে মহিলাদের সানডাউনের পরে অথচ সানসেটের পরে থানায় ডাকা হচ্ছে না। এখন আমরা এখানে বসে রয়েছি, কোন কোন থানা ডাকছে, আইন রয়েছে, পুলিশ ফোর্স হ্যাজ নট চেঞ্জড। জনসংখ্যা বাড়ার জন্য আপনি একজন আইনজীবী হিসেবে বলেন যে আপনি আমার কথাটা শেষ করতে দিন না। আমি তো 1 ঘন্টা ধরে শুধু এটাই শুনে গেলাম, আমরা ভালো আপনারা খারাপ। ফ্রম মাই পার্সপেক্টিভ আমি তো আপনার প্রিজিমের বাইরে, আমাকে তো একটু শুনবেন, বলেন না, আপনি শুনবেন তো। পুলিশকে না আপনি ডিফেন্ড করতে পারেন, না পুলিশের কাজ আপনি ভালো বলতে পারেন।
পুলিশের চরিত্র যেটা কালকে ছিল সেটা আজকে রয়েছে। কালকে যারা আপনাদের পেয়ারের লোক ছিল আজকে মুখ্যমন্ত্রীর পেয়ারের লোক হয়ে গেছে। আপনারা যাকে নিয়ে এসেছিলেন, যখনই কোনো পুলিশম্যান পারফর্ম করতে চাইবে তখনই তার ট্রান্সফার হবে। নো সরি, যখনই না ডক্টর রায়ের আমলে ছিল না, আপনি জানেন না। আপনি এটা কেন বলেন? আপনি ডক্টর রায়ের আমলটা দেখেননি। ঠিক আছে, অফ কোর্স আমি দেখিনি, সেই জন্য তাহলে সুতরাং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট বলে বলবেন না। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট কতজন যা আপনি বলুন সিপিএম ডক্টর রায়ের আমলে পুলিশ আপনি দেখেননি তখন তো আপনি তখন চিৎকার করতে যে পুলিশ অত্যাচার। শুনুন, সে তখন জ্যোতিবাবু দুটো সিটে, এবার আবার আপনি একটা পলিটিক্যাল আউটফিটকে ডিফেন্ড করছেন, আমি তাতে নয়। এই যে না আপনি যে জেনারেল স্টেটমেন্ট করছেন তাই বলছি। জোড়াসাঁকো ওসির উপর যে অভিযোগটা যে রাত্রিবেলা ৫:৫ সময় গেল ৫৯ সালে খাদ্য আন্দোলনে এই যে অভিযোগটা, যদি কোনো পুলিশ যাই হোক ৫৯ তখন কিন্তু কেন করা হলো সেটা অন্য কথা, কিন্তু পুলিশ করেনি ঠিক না। না পুলিশ কেন একদিনে কোন করেছে? আপনি শুনলেনই না আমি কি পয়েন্টটাকে বললাম, আপনি শোনেননি। উনি বললেন কাজ করতে গেলেই তাকে ট্রান্সফার করা হতো। ইট ইজ রং। আরেকটা জিনিস আমি জেনে নি, আবার পাপু সিং এর স্ত্রী রেখা সিং এর কথা আসি, যে মহিলা পুলিশ ছাড়া বাড়িতে গিয়ে পুরুষ পুলিশ জেরা করতে পারে। সম্পূর্ণ বেআইনি, আইন বলে দিচ্ছে ডাকা পর্যন্ত বারণ। আফটার সানসেট কোন মহিলাকে থানায় ডাকলেন না, বাড়ি যদি যায়, এটাও শুনে রাখুন, বাড়ি যদি যায় তাহলে কোন সুপিরিয়র অফিসারের পারমিশন, আর একটা মহিলা কনস্টেবল কিংবা মহিলা অফিসার সঙ্গে থাকতে। থানা অনেক থানা তো ডাকছে এগুলো, লালবাজার থেকে ডেকেছে একদম সম্পূর্ণ। দোসরা এপ্রিল আগে নোটিশ দেওয়া সত্ত্বেও ছাত্রীরা আছে, কোন মহিলা পুলিশকে রাখেনি। না সম্পূর্ণ বেআইনি, এটা যেতে পারেন না পুলিশ। কোনো মহিলাকে যখন ইন্টারোগেট করতে হবে, যেটা দোলানদী বলছিলেন যে পেশেন্ট সিং ভেতরে গেলে কেন, রাত ১:৫ যদি যায় তা কার পারমিশনে গেল? পুলিশের এখতিয়ারের বাইরে। আচ্ছা, এখতিয়ারের বাইরে কাজ করলে কি শাস্তি? পুলিশের এখতিয়ারের বাইরে ডেরিলিকশন অফ ডিউটি, এক্সেস ডিউটি। আমার মনে হচ্ছে যে একটা ফিয়ার সাইকোসিসে পুলিশ ভুগছে, কলকাতা পুলিশ স্পেশালি। হয়তো এই ওসিটা ভাবছে যে গার্ডেন রিচের ওসির মতন আমার জুরিসডিকশনে সিআইডি ঢুকিয়ে দেওয়া হবে। প্রথমবার নজির দেখলাম আমরা কলকাতা পুলিশের এত গ্লিমিং রেকর্ড, শাইনিং ইতিহাস, অ্যাডিড এরিয়াতে কলকাতা পুলিশকে নিয়ে যাওয়া হলো, অ্যাট দ্য ফার্স্ট ইনস্টেন্স সিআইডিকে ঢুকিয়ে দেওয়া হলো, ডিডিকে বাদ দিয়ে। অ্যাবসলিউটলি ডিফারেন্ট। অ্যান্ড ডিটেকটিভ ডিপার্টমেন্ট একটা ইতিহাস রয়েছে। আমার মনে হয় কলকাতা পুলিশ কর্মী মৃত্যুর ঘটনা, হ্যাঁ, সেখানে কলকাতা পুলিশ তদন্ত করবে না। আমার মনে হচ্ছে প্রত্যেকটা থানার ওসি এই ফিয়ার সাইকোসিসে ভুগছে। এটা খুব হতেই পারে যে আবার যদি সিআইডি চলে আসে তো লাস্টে দেখা যাবে কলকাতা পুলিশের কোনো এক্সিস্টেন্সই নেই। সেই জন্য উনি একটু এক্সট্রা কাজ করে দিলেন, কাজটা একটু বেশি করে নিলেন। আর একটা জিনিস আছে, এই যে বড় বড়দের দেখছে কথা কথায় ট্রান্সফার, তা আমি যেখানে ওসি রয়েছি সেখানে তো দলবল সব রয়েছে। আর একটা পোস্ট আছে ওসির, পাস সেকশনের ওসি, কে চেনে? কেউ চেনে না। ক্যাটেল লাইসেন্সিং সেকশনের ওসি, আমি তো ক্যাটেল লাইসেন্সিং সেকশনের ওসি হতে চাইবো না। পাস সেকশনে বা পেট্রোল পাম্প যে পুলিশের আছে তারও একটা ওসি, তা একটা থানার ওসি সেটা চাইবে? এক্সট্রা কর, ভালো জায়গা সব জায়গা সেখানে করে নিতে হয়, সেই জন্য একটু এক্সট্রা করে কাজ করে দাও, যাতে দ্য পাওয়ার্স ইন বি একটু ব্লু আইড বয় হতে পারি। এটাই তো হচ্ছে। কিন্তু যা ঘটেছে, এবং পাপ্পু সিং অভিযুক্ত ধরুন কোনো কারণে হতে পারে, এফআইআর নাম, তার স্ত্রীর নাম কি আছে, ইজ শি অ্যান এমপ্লয়ি, ওয়াজ শি প্রেজেন্ট, এইসব প্রশ্নগুলো উঠবে। কোর্ট আইন পাস করতে পারে, কিন্তু আইনকে এক্সিকিউট করা রাইট টিল দি গ্রাস রুট, এটা একটা পলিটিশিয়ানের কাজ। যারা গভর্নমেন্ট চালায় তারাই তো পলিটিশিয়ান। আমার মনে হয় না কোনো গভর্নমেন্টের উইল আছে যে কোর্টের ডিসাইডেড লসগুলো, আদারওয়াইজ দিলীপ বাসুর জাজমেন্ট রয়েছে, শিলাবার্সির জাজমেন্ট রয়েছে, হুসনা আরার জাজমেন্ট রয়েছে 1979 থেকে, রাইট ফ্রম মেনকা গান্ধীজ টাইম সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট বারবার জাজমেন্ট পাস করছে। কিন্তু এই জাজমেন্টগুলো কোনো পলিটিক্যাল আউটফিট, অপোজিশন থাকলে জাজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। যে আমি পাওয়ারে এলাম ওই জাজমেন্ট মানি না, দেখছি কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে তো জাজমেন্ট। আমি যাব তার আগে শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতা এবং একেবারে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যিনি আছেন তৃণমূল কংগ্রেসে, তার একটা বক্তব্য আমাদের কাছে এসেছে, দেখাবো সেটা। 2011 সালে
কংগ্রেসের জন্ম হয়েছিল 1 জানুয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাকে ছেড়ে সবাই চলে গিয়েছিল, আজকে তাদের মধ্যে আমাকে মন্ত্রী আছেন, আমি কারোর নাম বলতে চাই না। যে পুলিশ অফিসারের লাঠি খেয়েছি সেই পুলিশ অফিসার আজকে মন্ত্রী হয়েছেন। আমি মন্ত্রী হই, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাইনি। ক্ষমতায় আসার আগে আমাদের ছেলেদের মধ্যে এরকম ছিল না। ক্ষমতায় আসার পর নানা ধরনের খোঁজ খবর পাচ্ছি, নিশ্চয়ই দল সে হয়ে ব্যবস্থা নেবে। মাত্র 2 বছর হয়েছে, আগামী দিনে অনেক চাকরি দিয়ে অনেক কিছু পরিষ্কার করতে হবে। আরে বন্যায় যখন জল ঢোকে তখন তার সঙ্গে মানে মোড়াও ঢুকে যায়, জলও ঢোকে, পরিবারকেও ঢোকে। আমার দলের নেত্রী, আমার বিশ্বাস আছে, ওই মোড়া পচা টুরু কুকুর ছাগলগুলোকে সরিয়ে দিয়ে পরিবার। কি বলবেন নিবেদন? দেখো, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে টেক্সচার, তার যে স্ট্রাকচার, সেখানে দলের মধ্যে থেকে এই ধরনের কথা বললে আমি বলবো যে শোভনবাবুর যারা শোভনবাবুকে ভালোবাসেন তারা অন্তত ওর একটু নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। কারণ অসংখ্য দোলাসেন আছে, কোনখান দিয়ে কোন জায়গায় আবার যাতায়াত করবেন, তখন ওনাকে চট থাপ্পড়ে সব খেতে হবে। সিনিয়র লিডার, আমার মনে হয় না এটা উচিত হয়। উনি পরিষ্কারভাবে একটা নিরপেক্ষ জায়গায় বেরিয়ে এসে কিছু বলুন, কিন্তু মুশকিল হচ্ছে উনি বা রবীন্দ্রনাথ বাবু, এদের মুশকিল হচ্ছে এদের লক্ষ্যে কতখানি ডিপেন্ড করবে এদের কথাবার্তার আমি ঠিক জানি না। কারণ 2 দিন বাদেই আবার সব কিছু মেনে নিয়ে চলে যাবেন, তখন আবার কষ্ট হয়। এইটুকুই বলার আছে। আমার এইটুকুনি বলার আছে। এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তাতে দেখলাম দীর্ঘদিনের বক্সার উনি গ্লাভস খুলে রাখলেন, রেখে গেলেন, সবরই প্রতীক্ষার মতো অপেক্ষা করলেন, ফিরে এলেন, টিথ গার্ডটা পড়া ছিল, তারপরে দেখলাম সেটাও খুলে রাখলেন। তারপরে একটা মঞ্চে দেখতে পেলাম যে উনি মুখ্যমন্ত্রীর পাশে বসে আছেন। আমার মনে হয় ওই পরে এটা সবাই একটা গান আর কি, ওই তোমার প্রেমে আঘাত আছে কিন্তু নেই কো অবহেলা, এই একটা দিক। আর যেটা হচ্ছে রবীন্দ্রার একটা প্রশ্নে আমার মানে রবীন্দ্র একটা গোড়ায় গন্ডগোল করে ফেলেছেন, যেটা একটা বিরোধিতা করছে, রেজিস্টার করছে আমার বক্তব্য। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি দাবি করেছেন উনি একজন বামপন্থী, এবং মমতা ব্যানার্জি প্রকৃত বামপন্থী এটা কিন্তু তৃণমূল বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে 60-এর দশকে বামপন্থার যে সমস্ত দাবি দেওয়া ছিল ঠিক সেই ধাঁচে নিয়ে গিয়ে একটা আন্দোলন করে তারা প্রমাণ করতে চাইছে, সেই স্পেসটাও তাদের। এবং প্রয়াত গীতা মুখার্জিও বলে গিয়েছিলেন যে আমি ওর মধ্যে একজন প্রকৃত বামপন্থী নেত্রীর ছবি দেখতে পাচ্ছি। তা প্রকৃত বামপন্থী এই মুহূর্তে মমতা ব্যানার্জি। এখন তৃণমূল কংগ্রেসটা মার্কবাদী তৃণমূল কংগ্রেস, এটা রবীন্দ্রনাথের মানতে হবে। এইটা মানতে পারছেন না বলেই একটা ওই হতাশা তৈরি হচ্ছে, কোনো জায়গায় সংঘাতের ঘটনা ঘটছে, কোনো সময় নিজেদের দেওয়া স্টেটমেন্টকে উইথড্র করতে হচ্ছে। আসল জায়গাটা হচ্ছে এইটা। কিন্তু একটা কথা বলি শ্রমিক, যে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস জন্মলগ্নে তার আতুর ঘরে কিন্তু ধাত্রী ছিল রামপন্থীরা, তুমি একটু খেয়াল করো। না না, সেটা জন্মটা হয়েছিল বামপন্থীদের সময়, জন্মটা হয়েছিল বামপন্থীদের রেজিমে। এবং উত্তেজনার পারদ একেবারে ওপরের দিকে, এরম ক্ষেত্রে শেষ করি। কিন্তু আজকে আমাদের সৌভাগ্য যে একটা রসিকতা দিয়ে এই অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু উইথ এ সিরিয়াস নোট। যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে সত্যি যারা দাবি করছেন যে একজন পুলিশের শীর্ষ কর্তাকে, একজন পুলিশ বিভাগের মাথাকে সরিয়ে দিলে রাজধর্ম পালন হয়, আমরা আশা করব যে সব ক্ষেত্রে সেই রাজধর্ম যেন অনুসরণ করা হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে রাজধর্মেরই নিদর্শন থাকে। এই আশা নিয়ে আজ প্রতিপক্ষ শেষ করবো। আপনার